ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলে আমার ক্লাসের জন্য। তোমরা জানো যে আমাদের এই সেট তৈরি করতে অনেকটা সময় আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। এখন থেকে ক্লাস তোমরা কন্টিনিউ পাবে, শুধু জুড়ে থাকবে আমাদের সঙ্গে। প্রতিটা ক্লাস প্রতিটা মুহূর্তে আমি কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে তোমরা দেখে নেবে। এছাড়া অ্যাপ্লিকেশনেও কিন্তু আমি নোটিফিকেশন দিয়ে দেবো। অলরেডি কিন্তু এই সপ্তাহে আমি কি কি ক্লাস নেব তার একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছি আমি তোমাদের মাঝে। ওকে, আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাবো সেটা কি, সরলরেখার দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের এ টু জেড থিওরি প্লাস এর যত কিছু রয়েছে অঙ্ক, সমস্ত কিছু কিন্তু সমাধান করব। এই সরলরেখার দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে কি রয়েছে সেটা প্রথম আমরা জেনে নেব। এই সরলরেখার দ্বিতীয় নম্বর অধ্যায়ে আমাদের রয়েছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করতে হয়। ওকে, তাহলে চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমাদের কিভাবে নির্ণয় করতে হবে। দেখো, এক এক করে বুঝবো আমরা। মনে করো আমাদের এই জায়গায় একটা সরল রেখা রয়েছে, এইভাবে একটা সরল রেখা রয়েছে। ওকে, এইভাবে একটা সরল রেখা রয়েছে, আর এইভাবে আরেকটা সরল রেখা রয়েছে। এই দুটো সরল রেখার মধ্যবর্তী কোণটি হলো থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই থিটাটা কি করে নির্ণয় করা যেতে পারে সেটাই কিন্তু আমরা শিখব। প্রথম তোমাকে খেয়াল করতে হবে, এই যে সরল রেখাটা রয়েছে এর দিক অনুপাত কত। এর দিক অনুপাত আমি ধরে নিলাম A1, B1 এবং C1। আর নিচে যে সরল রেখাটা রয়েছে তার দিক অনুপাত আমি ধরে নিলাম A2, B2 এবং C2। আরে ভাই, যদি দুটো সরলরেখার দিক অনুপাত আমরা জানি, তাহলে তার মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করতে হয় আমি শিখিয়েছিলাম। কোন চ্যাপ্টারে শিখিয়েছিলাম তোমাদের এটা? মনে করে দেখো, সরলরেখার দিক কোসাইন এবং দিক অনুপাত নামে যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু এটা আমি আলোচনা করেছিলাম, এবং এই কথা কিন্তু বলেছিলাম যে ভবিষ্যতে এটা আমাদের কাজে লাগবে। তখন কিন্তু এই জিনিসটা আমি আর শেখাবো না, মনে পড়ে? সেখানে বলেছিলাম cos θ = কি মনে রাখতে হবে, a ডট বি বাই মড এ আর মড বি। তাহলে তোমাদের ওই জায়গায় আমি কি শিখিয়েছিলাম? তোমাদের আমি শিখিয়েছিলাম দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে cos θ = a ডট বি বাই মড এ মড বি। এখানে এ আর বি কি জিনিস? এ হলো এই সরলরেখার দিক অনুপাত এবং বি হলো এই সরলরেখার দিক অনুপাত। তাহলে দুটো সরলরেখার যদি দিক অনুপাত আমরা জানতে পারি, তাহলে এই রুলের মাধ্যমে কিন্তু আমরা ওদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে দুটি সরলরেখার তোমার কি দরকার? দিক অনুপাত দরকার। আচ্ছা, মনে করো তো একটা সরলরেখা রয়েছে। কেমন? একটা সরলরেখা দেখতে থাকে এইরকম, x মাইনাস x1 বাই a ইজুগাল টু y মাইনাস y1 বাই b ইজুগাল টু z মাইনাস z1 বাই c। এটাই তো একটা সরলরেখার প্রতিসম আকার হয়। সরলরেখার প্রতিসম আকার যদি এটা হয়, তাহলে পরে এর নিচে যে সংখ্যাটা থাকবে দিক অনুপাত তাদেরই বলা হবে। তাহলে দিক অনুপাত কি হবে এখানে? দিক অনুপাত মানে অবশ্যই কিন্তু এই নিচে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ a, b, c, এটাকেই কিন্তু দিক অনুপাত বলা হবে। ওকে, তাহলে প্রথম তোমাকে দেখতে হবে একটা সরলরেখার সমীকরণ সেটা প্রতিসম আকারে দিয়ে দেওয়া আছে কি নেই। ফার্স্ট এটা তোমাকে ফলো করতে হবে। এবার একটা সরলরেখার সমীকরণ প্রতিসম আকারে আছে কি নেই কি করে আমরা বুঝবো? দেখতে হবে এই যে এক্স ওয়াই এবং জেড রয়েছে, এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট কিন্তু 1 হতে হবে, ও এন ই 1, এবং এরা কিন্তু সর্বদা সামনে থাকতে হবে। কেমন? একটা উদাহরণ যদি দিই, এক্স মাইনাস 2 বাই 3 রয়েছে ইজুগাল টু ওয়াই মাইনাস 5 বাই 6 রয়েছে ইজুগাল টু জেড মাইনাস 7 বাই এখানে মনে করো 1 রয়েছে। এইটা কিন্তু একটা সরলরেখার প্রতিসম আকার। কেমন? এই যে এক্স ওয়াই জেড সবাই কিন্তু প্রথমে রয়েছে এবং এদের কোফিশিয়েন্ট কত রয়েছে? 1 রয়েছে, তবে কিন্তু এটা প্রতিসম আকার হবে, না হলে কিন্তু তোমরা কোনো সরলরেখাকে প্রতিসম আকার বলতে পারবে না। আর সরলরেখা যদি প্রতিসম আকারে না থাকে তবে এই নিচের সংখ্যাগুলোকে আমরা কিন্তু দিক অনুপাত বলতে পারবো না। তাহলে কোনো একটা সরলরেখার নিচের সংখ্যাগুলোকে দিক অনুপাত তখনই আমরা বলতে পারবো যখন ওই সরলরেখাটা প্রতিসম আকারে থাকবে। পরিষ্কার? আর দিক অনুপাত যদি আমরা পেয়ে যাই তাহলে cos θ = a ডট b বাই মড a মড b। ওকে, তাহলে মনে করো কোন একটা সরলরেখার সমীকরণ এইভাবে রয়েছে। কি রয়েছে? 2x মাইনাস 3 বাই এখানে রয়েছে 5 ইজুগাল টু রয়েছে মনে করো y মাইনাস 1 বাই 3 ইজুগাল টু মনে করো রয়েছে 2 মাইনাস 5z বাই 1। ধরো এইভাবে কোনো একটা সরলরেখার সমীকরণ তোমাকে বলে দিয়েছে।
তাহলে এই সরলরেখাটা দিক অনুপাত তো তোমাকে বের করতে হবে, সেই দিক অনুপাতটা কত? তুমি হঠাৎ করেই যদি বলো এর দিক অনুপাত 5, 3 এবং 1, তাহলে কিন্তু তোমার মাথায় চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল রয়েছে। তুমি যে ক্লাসগুলো এখানে করছো সেই ক্লাস কিন্তু তুমি একদমই মনোযোগ দাওনি। কেন মনোযোগ দাওনি? কারণ আমি তোমাদের একটু আগেই শিখিয়েছিলাম কি, কোনো একটা সরলরেখার সমীকরণে প্রতিসম আকার তখনই বলা হবে যদি মাত্র এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট 1 হয় এবং সেটা সামনে থাকে। এই জায়গা যখন আমরা দেখছি এক্স এক্স কি একা এখানে আছে বা এর কোফিসিয়েন্ট কি 1 আছে? একদমই কিন্তু নেই। তাহলে এক্স এর কোফিসিয়েন্ট যদি 1 বানাতে হয় এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি এটাকে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করি, নিচের সংখ্যা সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেবে না? বলবে আমি কি অন্যায় করেছি, উপরে শুধু ভাগ করবে নিচে ভাগ করবে না? তাহলে ব্যালেন্স করার জন্য উপরে এবং নিচে দু জায়গায় কিন্তু ভাগ করতে হয়। তাহলে উপরের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে শুধুমাত্র এক্স হয়, 2 দ্বারা যদি এটাকে ভাগ করি 3/2 হয়, আর নিচের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 5/2 হয়। পরিষ্কার হলো কথাটা? এই জায়গায় দেখো ওয়াই বাবা জীবন একদমই প্রথমে রয়েছে এবং ওয়াই এর কিন্তু কোফিসিয়েন্ট 1 রয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু প্রতিসম আকারে রয়েছে, তাই জন্য এটাকে লিখে দিলাম y - 1/3। ওকে, এবার জেড এর কাছে এলাম, জেড এর সামনে দেখো -5 রয়েছে, তাহলে এটা যদি 1 বানাতে হয় উপরে এবং নিচে -5 দ্বারা আমরা ভাগ করব। তাহলে -5 দিয়ে একে ভাগ করলে শুধুমাত্র জেড হয়ে যায়, -5 দিয়ে একে ভাগ করলে -2/5 হয়ে যায়, -5 দিয়ে একে ভাগ করলে 1/5 হয়ে যায়। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে সরলরেখার সমীকরণটা এটাই কিন্তু প্রতিসম আকার হলো। এই প্রতিসম আকারের সরলরেখার এবার নিচে যে সংখ্যাগুলো রয়েছে এটাই কিন্তু দিক অনুপাত হয়ে যাবে। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিলে তোমাকে প্রথম খেয়াল করতে হবে এই সরলরেখার সমীকরণটা কি আদৌ প্রতিসম আকার আছে। যদি প্রতিসম আকার না থাকে তাহলে তোমাকে কিন্তু প্রতিসম আকার বানিয়ে নিতে হবে। যখনই প্রতিসম আকার তুমি বানিয়ে নেবে তখন নিচে যে সংখ্যাগুলো রয়েছে ওটাই হলো দিক অনুপাত। আর এই চ্যাপ্টারের মূল টার্গেট হলো আমাদের দিক অনুপাত বের করা। দিক অনুপাত যদি আমরা বের করতে পারি তবেই কিন্তু চ্যাপ্টারের অঙ্ক তোমরা করতে পারবে। কেন? দিক অনুপাত যদি আমরা পেয়ে যাই, দুটো সরলরেখার দিক অনুপাত, মনে করো এই একটা সরলরেখা রয়েছে, এই সরলরেখার দিক অনুপাতকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এই আর একটা সরলরেখা রয়েছে এর দিক অনুপাতকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, তবে এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারবো কি cos থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইনটু মড বি ভেক্টর। ওকে, তাহলে তুমি কি করবে, যে কোনো অঙ্ক দিক প্রথম তোমার টার্গেট থাকবে দিক অনুপাত বের করব, তারপরে কি কিন্তু গিয়ে বাদবাকি কাজগুলো আমরা করব। তাহলে দেখবো এই চ্যাপ্টারে কি অঙ্ক আছে এবং সেই অঙ্কগুলো কি করে সমাধান করতে হবে। চ্যাপ্টারটা সবাই বের করবে, সরলরেখার দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে 73-74 নাম্বার পেজ, সেটাই কিন্তু আমরা শুরু করব। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন এখানে কি রয়েছে একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে আমাদের এখানে কি, যে এই একটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছে এবং নিচে আরেকটা সরলরেখার সমীকরণ বলে দিয়েছে। এই দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমি কি শিখিয়েছিলাম, সরলরেখার অন্তর্ভুক্ত কোণ যদি বের করতে হয় প্রথমে ওদের দিক অনুপাত বের করতে হবে। তাহলে ভাষাটা কিভাবে লিখছি সেটা কিন্তু ফলো করবে, কারণ এবার কিন্তু রিটেন এক্সাম হচ্ছে, সেজন্য লেখাটা খুব গুরুত্বপূর্ণ। লেখাটা কিন্তু ফলো করবে, আমি A to Z তোমাদের ধরিয়ে দেবো কি করে লিখতে হবে। এই যে আমি প্রথম লিখছি যে 1 নং সরল রেখার কি নাকি দিক অনুপাত, এই যে লিখলাম দিক অনুপাত। এই দিক অনুপাত কত হবে, নিচে যে সংখ্যাগুলো থাকে এইটাকে কিন্তু আমি 1 নম্বর ধরে নিয়েছি, নিচে যে সংখ্যাগুলো থাকবে সেটাই দিক অনুপাত। তাহলে নিচে কত কত রয়েছে এখানে 7 -5 এবং 1, এটাই কিন্তু হয়ে যাবে দিক অনুপাত। কিন্তু এখানে একটু থামবে। কেন থামবে? কোন সংখ্যা দিক অনুপাত তখনই হয় যদি সরলরেখাটা প্রতিসম আকারে থাকে। তাহলে লেখার আগে বারবার তোমাকে খেয়াল করতে হবে এটা কি প্রতিসম আকারে আদৌ আছে। তাহলে আমি একটু দেখে নিই, এক্স ওয়াই জেড তিনজনই প্রথমে রয়েছে এবং তিনজনের কোফিসিয়েন্ট 1 রয়েছে, তাহলে নিচে যেগুলো রয়েছে সবই দিক অনুপাত হবে। তাহলে সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি দিক অনুপাত কত রয়েছে 7, এখানে রয়েছে কত -5, এখানে কত রয়েছে 1। ওকে, তাহলে এটা হবে আমাদের দিক অনুপাত। ওকে, তাহলে দিক অনুপাত কত রয়েছে আমাদের 7, -5 এবং 1। অনুরূপ ভাষাটা 2 নম্বর সরলরেখার ক্ষেত্রেও আমরা লিখব।
কিন্তু সেক্ষেত্রেও ফলো করতে হবে এটা কি আদেও প্রতিসম আকার আছে, অবশ্যই কিন্তু এটাও প্রতিসম আকারে আছে, কারণ এক্স ওয়াই জেড তিনজনই প্রথমে রয়েছে এবং তাদের কোফিসিয়েন্ট 1 রয়েছে। তাই জন্য আমি এই জায়গায় লিখছি কি যে 2 নং সরল রেখার দিক অনুপাত সেটা কত, সেটা 2 রয়েছে এবং এখানে রয়েছে 2 এবং এখানে রয়েছে -4। তাহলে প্রথম তোমরা এই ভাষাটা লিখে নেবে খাতায়, লিখে নিলে এইবার এদের মধ্যবর্তী কোণ তোমরা না ধরে অনেক সময় ডাইরেক্ট লিখে দাও cos থিটা, সেটা কিন্তু চলবে না। প্রথম তোমাকে যে কোনো একটা টপিক যদি লিখতে হয় তার পরিচয় দিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট এখানে লিখে নিতে হবে কি, ধরি এদের মধ্যবর্তী কোণটি হলো থিটা, তাহলে সেই ভাষাটাই আমি এখানে লিখছি যে ধরি এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ ইজুগাল টু কি থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় সঙ্গে সঙ্গে আমরা কি লিখে দেব যে cos থিটা ইজুগাল টু এই দুটো ডট বাই এই দুটোর মড। তাহলে এই দুটোর ডট যদি করি 7 দুগুণ কত হবে, 14 হবে। তারপর এখানে রয়েছে কত, 5 দিয়ে 2 কে গুণ করলে 10, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে। সেম ভাবে এখানে রয়েছে 4 অক্ষে কত হবে, 4 হবে। তাহলে এই হলো ওদের ডট। ওকে, বাই এদের কি করব মড, মড কি করে বের করে, √অফ 7 এর স্কয়ার 49 প্লাস 5 এর স্কয়ার কত হবে 25 প্লাস 1 এর স্কয়ার কত হবে 1। এটা হলো প্রথমটার মড। এবার দ্বিতীয়টার মড কি করে বের করব, অনুরূপে বের করব কি 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4 আর 4 এর স্কয়ার হয় 16। এই হয়ে গেল ওদের মড। ওকে, দেখো এইবার এখানে একটা মজার জিনিস ঘটেছে। কি মজার জিনিস ঘটেছে অলরেডি মনে হয় তোমরা বুঝে গিয়েছো। দেখো এই জায়গায় রয়েছে -10 -4, তার সঙ্গে আমরা যদি এই 14 কাটাকাটি করি তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে এবং 14 কেটে গেলে এখানে কত হয়ে যাবে 0। তাহলে আমি কি বলতে পারি, তাহলে এই জায়গা পড়ে রয়েছে কি যে cos থিটা ইজুগাল টু 0 পেয়েছি আমরা, cos থিটা ইজুগাল টু 0। cos থিটা যদি 0 হয় তাহলে নিজেকে প্রশ্ন করো cos কত ডিগ্রির মান 0 হয় নাকি cos 90 ডিগ্রির মান 0 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো থিটা ইজুগাল টু 90 ডিগ্রি। তাহলে সরল রেখা দুটোর মধ্যবর্তী কোণ কত পেলাম আমরা 90 ডিগ্রি। তাহলে ভাষাটা এবার লিখে দেবে যে অতএব 1 নং ও 2 নং এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। এটাকে কেউ রেডিয়ানে যদি লিখতে চাও তাহলে π/2 লিখবি বা π/2। এই হলো আমাদের প্রথম অঙ্ক। তাহলে এই যে লজিক আমি তোমাদের শেখালাম, দেখো আগের পেজে কি শিখিয়েছি, এই যে আগের পেজে কোশ্চেনটা ছিল এইভাবে এবং সেই কোশ্চেন এইভাবে সমাধান করলাম। এই যে লজিকে আমি অঙ্কটা করলাম, প্রত্যেকটা অঙ্ক একই লজিক হবে, আলাদা কোনো লজিক নেই। অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই তোমরা জানাবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যথাযথ বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে এগিয়ে যাব, এরপরে কি অঙ্ক দিয়েছি এবং সেটা আমরা সমাধান করতে পারছি কিনা সেটাই কিন্তু দেখতে হবে। তোমরা ক্লাস করছো এখানে, তোমরা এখানে একটা টাইম ইনভেস্ট করছো, তাহলে টাইম যখন ইনভেস্ট করবে তাহলে কিন্তু তোমাকে জিনিসটা সম্পূর্ণ বুঝে নিতে হবে তুমি আদেও কি বুঝতে পারছো এবং তুমি নিজে কি অঙ্ক করতে পারছো। তাহলে আমি এই অঙ্কটা শিখিয়েছি, নেক্সট অঙ্কটা আমার আগে তোমরা করো, দেখি তোমরা পারো কিনা। প্রশ্নটা পড়বে, পড়ে আমি যেভাবে শেখালাম সেভাবে লিখবে এবং নিজেরা করবে, তোমরা পারছো কিনা চেষ্টা করে দেখো। ওকে, দেখো এই জায়গায় 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা কি রয়েছে, x - 7/2 y - 6/3 আর z + 2/-4 রয়েছে। তাহলে প্রথম আমরা ভাববো এটা কি আদেও প্রতিসম আকারে আছে, অবশ্যই কিন্তু প্রতিসম আকারে আছে। কেন প্রতিসম আকারে আছে, x y z তিনজনই প্রথমে রয়েছে এবং তাদের কোফিসিয়েন্ট কত রয়েছে 1 রয়েছে, তাই তো। এবং 2 নম্বর সরল রেখার দিকে আমি তাকালাম, দেখতে পাচ্ছি x এখানে সেকেন্ড পজিশনে রয়েছে। তাহলে কোনো মতেই কিন্তু 2 নম্বরটা প্রতিসম আকারে নেই, তাহলে প্রতিসম আকারে আমাকে আগে প্রশ্নটা লিখে নিতে হবে। তাহলে এই যে আমি লিখছি কি x - 7 বাই নিচে রয়েছে 2। ওকে, একটু উপর দিকে লিখি আমি, এটা তাহলে সুবিধা হবে, উপরের দিকে লিখে দিই, দাঁড়াও। এই যে লিখলাম x - 7/2 ইজুগাল টু রয়েছে y - 6/3 ইজুগাল টু রয়েছে কত z + 2/4। এটার নাম দিলাম আমি 1 নম্বর।
দুই নম্বর যে সরল রেখাটা রয়েছে সেই সরল রেখাটাকে প্রতিসম আকার দেবার জন্য উপরে এবং নিচে -1 দ্বারা গুণ করব। কেন গুণ করব? এক্স এর সামনে -1 রয়েছে, -1 থাকা যাবে না, সেটাকে সর্বদা পজিটিভ অন বানাতে হবে। তাহলে এই -1 দ্বারা যখনই এটাকে আমি ভাগ করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এটা +1 হয়ে যাবে। তাহলে এটাকে আমি -1 দিয়ে ভাগ করলে সেটা কত হয়ে যায়? এক্স -2 আর মাইনাসে মাইনাসে এটা +1, অর্থাৎ -1 দিয়ে উপরে এবং নিচে ভাগ করেছে। সেম ভাবে এটা কিন্তু অরিজিনালি প্রতিসম আকারে রয়েছে, তাহলে এটাকে কোনো চেঞ্জ আমরা করব না, এই যে রেখে দিলাম। 3 নম্বর পজিশনও কিন্তু প্রতিসম আকারে রয়েছে, তাহলে ওটাকেও কোনো চেঞ্জ করব না, এই যে লিখে দিলাম z -12/4, এটাকে নাম দিলাম 2 নম্বর। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এরপরে আমি কি করব। এরপরে ভাষাটা লিখবো 1 নংয়ের দিক অনুপাত এটা, 2 নংয়ের দিক অনুপাত এটা। তাহলে লিখে বলো তোমরা, প্রয়োজনে ভিডিওটা একটু থামিয়ে নাও, নিজেরা করো, নিজেরা কিন্তু করা শিখতে হবে, নিজেরা না পারলে কিন্তু কখনো হবে না। তাহলে ভাষাটা লিখছি কি, 1 নং এর দিক অনুপাত। কি দিক অনুপাত বলো, আমার সঙ্গে সঙ্গে বলবে কিন্তু। দিক অনুপাতটা কত? দিক অনুপাতটা হলো 2, 3 এবং 4, তাই জন্য ভাষাটা লিখছি 2, 3 এবং 4। ওকে, এবং 2 নং যে সরল রেখাটা রয়েছে তার দিক অনুপাতটা কত সেটা আমি এই জায়গা লিখে দিচ্ছি, এই যে 2 নং এর দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কত কত হবে? কি শিখেছে তো? দিক অনুপাত কত হবে বলো বলো, জলদি বলো, কত হবে? 1, 5 এবং 4, তাই এই যে লিখে দিলাম 1, এই যে রইল 5 আর এই যে রইল 4। এবার কি লিখতে হবে? এবার লিখতে হবে ধরি এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সেই ভাষাটা আমি এই যে লিখে নিচ্ছি, যে ধরি 1 নং ও 2 নং সরল রেখার মধ্যবর্তী কোণ থিটা। সরল রেখার মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তোমরা কি শিখেছিলে? cos থিটা ইজ ইকুয়াল টু কি হয় বলো, কি হয়? cos থিটা ইজ ইকুয়াল টু এই দুটো ডট, তাহলে 2 অক্ষে 2 আর এখানে রইল 3 5 15 আর এখানে রইল 4 4 16, এই দুটো ডট বাই এই দুটোর কি হবে? মড। মড কিভাবে করতে হবে? √অফ প্রথমটার স্কয়ার 4 প্লাস এটার স্কয়ার 9 প্লাস এটার স্কয়ার 16 ইনটু এখানে রয়েছে কত? 1 এর স্কয়ার 1, 5 এর স্কয়ার 25 এবং 4 এর স্কয়ার হবে 16। তাহলে এই হলো আমাদের cos থিটার ভ্যালু। cos থিটার ভ্যালু যখনই পেয়ে যাব এটাকে সঙ্গে সঙ্গে একটু হিসাব করব, হিসাব করে ভ্যালুটা বের করে নেব। ওকে, তাহলে নেক্সট পেজে আমি চলে যাব, ততক্ষণ তোমরা লিখে নাও একটু, দরকার হলে ভিডিও বন্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু লিখে নেবে। লিখতে কিন্তু হবে এবং বুঝতে হবে। সর্বোপরি যেটা তোমাদের দরকার সেটা কি, নিজেকে অঙ্কটা করতে হবে। চলো নেক্সট পেজে যাব আমরা। তাহলে আমি একটু দেখে নেবো এই জায়গায় কি রয়েছে। এই যে রয়েছে cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো আগের পেজে কি ছিল? cos থিটা ইজ ইকুয়াল টু 15 আর 16 যদি যোগ করি সেটা হয় 31, তার সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 33 হয়। তাহলে উপরে রয়েছে আমাদের কত? 33 বাই নিচে কত রয়েছে একটু দেখে নেব। নিচে রয়েছে কত দেখো, 16 আর 4 20 আর 9 29, তাহলে নিচে রয়েছে প্রথমটাই 29, এই যে লিখে দিলাম 29 ইন্টু দ্বিতীয়টাই কত রয়েছে একটু দেখে নিই। দ্বিতীয়টাই রয়েছে দেখো 25 আর 26, 26-এর সঙ্গে 16 যদি আমরা যোগ করি তাহলে 42 হয়। তাহলে দ্বিতীয়টাই রয়েছে এখানে কিন্তু 42। ওকে, এইভাবে যদি তোমরা রেখে দাও কোনো অসুবিধা নেই। অনেক সময় কিন্তু রুটে গুণ করা যায়, কারণ ক্লাস 10-এ করণী যে চ্যাপ্টারটা ছিল, যেমন যদি থাকে কোনো জায়গায় √5 ইন্টু √3, তাহলে সেটাকে আমরা লিখতে পারি √15। তাহলে তোমরা এরকমভাবে দুটো গুণ করতে পারো, আর গুণ না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 33 বাই √29 ইন্টু 42। কেন? আমরা তো থার্ড সেমিস্টারে শিখেছিলাম cos থিটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ওটা লেখা যাবে। তাহলে এটাই তো কোণ, এটাই তো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেন আমাদের যেটা জিজ্ঞাসা করেছিল তার অ্যান্সার কিন্তু এটা হলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এগিয়ে যাব পরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো 3 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে, এই যে এবি সরলরেখার কার্তেশীয় সমীকরণ এটা বলে দেওয়া আছে।
এবি সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার দিক অনুপাত বের করো। মনে করো আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে আমার একটা প্যারালাল মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমার যেমন যা কিছু রয়েছে তারও তেমন সেম জিনিস সবকিছু থাকবে। তাহলে এই একটা সরল রেখা রয়েছে, এর সমান্তরাল যদি আরেকটা সরল রেখা থাকে, তাহলে ওরও যা যা জিনিস রয়েছে এরও তাই তাই থাকবে, ওরও যত দিক অনুপাত হবে এরও তত দিক অনুপাত হবে। তাহলে এই কথাটা নোট করে নাও। কি নোট করবে? যে কোনো সরল রেখা এবং তার সমান্তরাল সরল রেখার দিক অনুপাত কি হবে? সদা সর্বদা সমান হবে। তাহলে বলেছে এবি সরলরেখা হলো এটা, তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত বের করো। মানে কি ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে আসলে এবি সরলরেখার দিক অনুপাত কত। তাহলে তোমরা ভাষাটা ওদের মতো করেই উত্তর দেবে। কিভাবে উত্তর দেবে? এবি সরলরেখার দিক অনুপাত বের করবে, কিন্তু লিখবো এবি সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাতটি হলো, লিখে দিলাম। ভাষাটা কিন্তু কষ্ট করে লিখতে হবে ভাই, না হলে কিন্তু হবে না। তাহলে এই জায়গায় আমি ভাষাটা লিখবো কি? এই জায়গা প্রথম দেখবো এটা প্রতিসম আকারে আছে কি নেই। প্রতিসম আকার যদি না থাকে তাহলে নিজেকে কিন্তু বানিয়ে নিতে হবে প্রতিসম আকার। বারবার কথাটা কিন্তু বলছি, এটা কিন্তু মাথায় রাখবে, প্রতিসম আকার কিন্তু নিজেকে বানিয়ে নিতে হবে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিসম আকার নেই। কেন প্রতিসম আকার নেই? কারণ এক্স এখানে রয়েছে পরে। তাহলে এক্স যদি প্রথমে না থাকে তাহলে কি করতে হবে? এক্স কে প্রথমে আনতে হবে। তা নিয়ে আসো প্রথমে আনার জন্য এটাকে উপরে এবং নিচে -1 দ্বারা আমি ভাগ করে দিলাম। তাহলে -1 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি বাই নিচে রয়েছে -1 ইজুগাল টু, এটা তো প্রতিসম আকার রয়েছে কারণ ওয়াই প্রথমে রয়েছে এবং তার কোফিশিয়েন্ট কিন্তু 1ই রয়েছে, আর এটাও কিন্তু রয়েছে। তাহলে জেড মাইনাস 5 বাই রয়েছে 4। তাহলে এই হয়ে গেল আমাদের সরলরেখাটার প্রতিসম আকার। যখনই প্রতিসম আকার হয়ে গেল তাহলে এটাই এবি সরলরেখা, ওরা বলে দিয়েছে। তাহলে ভাষাটা লিখছি আমরা এবি সরলরেখার, এবি সরল রেখার সমান্তরাল, পুরো ভাষা কিন্তু লিখবে, সমান্তরাল সরল রেখার, সরল রেখার দিক অনুপাত, দিক অনুপাত, সেই দিক অনুপাত সমূহ কত হবে? দিক অনুপাত সমূহ কত? নাকি -1, -2, 4, এটাই কিন্তু হবে দিক অনুপাত। এবি সরলরেখার দিক অনুপাত এটা এবং তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত এটা। ওকে, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এরপরে যে কোশ্চেনটা রয়েছে আমার আগে কিন্তু সেটা তোমাদের করতে হবে, কারণ অলরেডি অনেকক্ষণ কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে আমি আলোচনা করেছি, কিছু না কিছু তো তোমার মাথায় ঢুকেছে। যখন কিছু মাথায় ঢুকে যাবে সেটা দিয়েই নিজে চেষ্টা করো না কেন। কারণ একটা কথা আছে ইংলিশে, কি জানো? ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। যতবার ব্যর্থ হবে ততবারই কিন্তু তুমি সফলতার দিকে এগিয়ে যাবে। সুতরাং নিজেকে ছোট ভাবার কোনো দরকার নেই, তোমার কাছে যা কিছু আছে তাই দিয়ে তুমি ঝাঁপিয়ে পড়ো এবং নিজেকে সফলতার দিকে টেনে নিয়ে যাও। ওকে, তাহলে এরপরে যে কোশ্চেনটা রয়েছে আমার আগে কিন্তু তোমরা সেটা করবে। এই জায়গায় রয়েছে 4 দাগের যে কোশ্চেনটা, কি রয়েছে? বলেছে 1, 2, 3 বিন্দুগামী, তার মানে 1, 2, 3 বিন্দু দিয়ে গমন করেছে কোনো একটা সরলরেখা। এই একটা সরলরেখা রয়েছে, এই সরলরেখার উপর একটা বিন্দু রয়েছে, সেটা হলো 1, 2, 3 এবং সেটা এই সরলরেখার সমান্তরাল। তাহলে এই জায়গায় আরেকটা সরলরেখা রয়েছে, সেই সরলরেখাটা হচ্ছে এই যে, সেটা কি আমি একটু লিখে নিই, x - 1/2 ইজুগাল টু 7 - y/3 ইজুগাল টু -z বলেছে। তাহলে বলেছে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কি কথাটা বলেছে আরেকবার বুঝিয়ে দিই। বলেছে 1, 2, 3 বিন্দু দিয়ে একটা সরলরেখা গমন করেছে, অর্থাৎ হোয়াইট কালারেরটা, এবং সেটা এই ইয়েলো কালারের সঙ্গে প্যারালাল। তাহলে এই হোয়াইট কালারের ইকুয়েশনটা কি হবে সেটা জিজ্ঞাসা করেছে। আরে ভাই, এই যে দিমাগ দিয়েছে না ভগবান, এর মধ্যে কিন্তু আনলিমিটেড জিবি রাখা আছে আর আনলিমিটেড র্যামও রাখা আছে। শুধু কি করতে হবে, এর সবকিছু ওপেন রেখে বুঝতে হবে, আর কোনো দরকার নেই। দেখবে বুঝতে পারলেই সব সহজ। একটা সরল রেখার সমীকরণ যদি বের করতে হয় তাহলে তোমার কি কি ডেটা দরকার? একটা বিন্দু দরকার, যে বিন্দু অলরেডি বলে দেওয়া আছে, এবং দিক অনুপাত দরকার। এক্ষুনি জাস্ট এর আগের অঙ্কে আমি কি শিখিয়েছিলাম? যে কোনো সরলরেখা এবং তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সদা সর্বদা সমান হয়। তাহলে এর দিক অনুপাতও যা হবে এর উপরেরটার দিক অনুপাতও তাই হবে। তাহলে চুপিসারে কিন্তু দিক অনুপাত বলে দেওয়া আছে, এটা কিন্তু বুঝতে হবে। এটা কি কিভাবে রেখে দেওয়া আছে? একটা খামের মধ্যে পুড়ে দেওয়া আছে ভাষাটা। খামটাকে উন্মোচন করতে হবে, দেখতে হবে এই জায়গায় দিক অনুপাত কত রয়েছে। তাহলে এর দিক অনুপাত যা, এর দিক অনুপাত তাই। তাহলে এক এক করে আমি ভাষাটা লিখছি। প্রশ্নটা আমাকে যে সরলরেখার সমীকরণ বলেছে সেটাকে লিখে নিই। তাহলে x - 1 বাই রয়েছে 2 ইজুগাল টু রয়েছে কত? ইজুগাল টু রয়েছে দেখো এখানে 7 - y বাই রয়েছে 3
ইজ ইকুয়াল টু রয়েছে মাইনাস জেড। তাহলে এটাকে প্রথম প্রতিসম আকার দিয়ে দিই। প্রতিসম আকার না দিলে কখনোই বলতে পারবো না এর দিক অনুপাত কত। তাহলে প্রতিসম আকার যখন এটাকে দিয়ে দেব, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু, এই জায়গায় ওয়াই সেকেন্ডে রয়েছে, তাই উপরে এবং নিচে ওয়াইকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলাম, তাহলে ওয়াই মাইনাস সেভেন বাই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমরা বলতে পারি জেড এর নিচে শুধুমাত্র মাইনাস ওয়ান। এটাকে একটা নামকরণ দিয়ে দিই, এই যে একটা নামকরণ দিয়ে দিলাম এক। তাহলে এইবার এই 1 নং সরলরেখা কিন্তু প্রতিসম আকার হয়ে গেছে। যখনই প্রতিসম আকার হয়ে গেছে আমরা বলছি যে 1 নং এর সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখার সরলরেখার দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ, এই দিক অনুপাত সমূহ কত হবে নাকি 2 মাইনাস 3 মাইনাস 1। তাহলে সেই ভাষাটা লিখছি 2 মাইনাস 3 মাইনাস 1। তাহলে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত পেয়ে গেছি এবং সেটাই যে এই বিন্দুগামী। তাহলে ভাষাটা এখন কি লিখবো সেটা দেখো, এই যে লিখছি যে 2 মাইনাস 3 আর মাইনাস 1 দিক অনুপাত বিশিষ্ট, দিক অনুপাত বিশিষ্ট। একদম পরিষ্কার করে ভাষাটা লিখবে। কিরকম করে পরিষ্কার করে ভাষাটা লিখবে? এমন করে পরিষ্কার ভাষা থাকতে হবে যেন যখন তোমার খাতাটা স্যার দেখছে, স্যারের জন্য এই কথাটা মনে হয় স্টুডেন্ট আমার সামনে বসে রয়েছে, খাতার মাধ্যমে সে সবকিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এই যে ভাষাটা লিখলাম, এত দিক অনুপাত বিশিষ্ট এবং 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 কি 1 2 3 বিন্দুগামী, 1 2 3 বিন্দুগামী, এই যে লিখলাম বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সমীকরণ। আচ্ছা এই সাইডের জায়গাটা লাগবে না, এটা আমি একটু মুছে দিই। দেখো সমীকরণ, তাহলে সমীকরণ কি করে বের করতে হয়? এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস বিন্দু কত রয়েছে 1 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিন্দু কত রয়েছে 2 ইজ ইকুয়াল টু জেড মাইনাস বিন্দু কত রয়েছে 3। ওকে, বাই এক্স এর দিক অনুপাত কত রয়েছে? এক্স এর সাপেক্ষে 2 এবং ওয়াই এর সাপেক্ষে দিক অনুপাত রয়েছে -3 এবং জেড এর সাপেক্ষে দিক অনুপাত রয়েছে -1। তাহলে এটাই কিন্তু আমাদের যে নির্ণেয় সরলরেখাটা বলেছিল, সেই নির্ণেয় সরলরেখার সমীকরণ কিন্তু এটা। কোনো স্টুডেন্ট যদি এই নিচের সংখ্যাগুলোকে -1 দ্বারা গুণ করে তাহলেও কিন্তু তার সঠিক হবে, কারণ দিক অনুপাত পজিটিভ ডিরেকশনে যেমন হতে পারে নেগেটিভ ডিরেকশনেও তেমন হতে পারে। শিখিয়েছিলাম তো এই জিনিসগুলো। তাহলে তোমরা যদি এর নিচে -1 দ্বারা গুণ করে অর্থাৎ নেগেটিভের ভাগটা তাড়িয়ে দাও তাহলেও কিন্তু ভুল হবে না। তাহলে এটা ছিল কার্তেশীয় সমীকরণ। এক লাইনে এটাকে ভেক্টর সমীকরণ আমরা লিখে দিই। তাহলে এই জায়গায় লিখছি ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ। এই ভেক্টর সমীকরণ কি করে বের করতে হয়? লিখতে হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি? প্রথম লিখবো বিন্দু, বিন্দু কত রয়েছে 1 2 3, তাহলে যে 1 মানে আই ক্যাপ, 2 2 মানে 2 জে ক্যাপ, 3 3 মানে 3 কে ক্যাপ হলো। তার সঙ্গে একটা প্যারামিটার দিতে হবে, সেই প্যারামিটারকে আমি এম ধরে নিলাম। আর দিক অনুপাত যেটা রয়েছে সেটা সাইডে বসিয়ে দিতে হবে প্যারামিটারের সাইডে। এটাই তো সরলরেখার প্রথম নম্বর চ্যাপ্টারে আমরা শিখেছিলাম। তাহলে দিক অনুপাত কত রয়েছে 2 -3 -1, সেই জন্য আমরা ভাষাটা লিখলাম 2 আই ক্যাপ, তার সঙ্গে রয়েছে -3 জে ক্যাপ, তার সঙ্গে রয়েছে কত -1 কে ক্যাপ। তাহলে এইটাই হলো আমাদের ভেক্টর সমীকরণ। কার ভেক্টর সমীকরণ? নির্ণেয় সরলরেখার ভেক্টর সমীকরণ, এবং যে সরলরেখাটা এত বিন্দুগামী এবং এর সমান্তরাল। ওকে, তাহলে কোশ্চেনটা কিন্তু ভালোই ছিল এবং খারাপ নয়। কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, 2 মার্কের জন্য আসতেই পারে এই টাইপের কোশ্চেন। তাহলে এর পরে কোন কোশ্চেন আছে সেটা একটু দেখে নিই। দেখো প্রশ্ন নম্বর 5 কি বলেছে? এত বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল সরলরেখার কার্তেশীয় সমীকরণটা নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটার মতন হুবহু আগের কোশ্চেনটা ছিল কিনা তাই বলো। তাহলে আগের কোশ্চেনটা যখন আমি বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমাদের পারা উচিত এবং নিজেদের এই অঙ্কটা করা উচিত। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা শুরু করো, আমি সমাধান করতে করতে যেন তোমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে প্রথম আমরা এই যে লিখে নিচ্ছি কি
2x মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু কত রয়েছে 6 মাইনাস ওয়াই বাই এখানে রয়েছে 3 ইজ ইকুয়াল টু রয়েছে 7z মাইনাস 3 এখানে রয়েছে 14। তাহলে এটাকে প্রথম দিতে হবে প্রতিসম আকার। তাহলে আমি এই জন্য এখানে উপরে এবং নিচে 2 দ্বারা ভাগ করব এই দুইটা তাড়ানোর জন্য। তাহলে x মাইনাস 3/2 2 দিয়ে ভাগ করলে 2, y কে -1 দ্বারা ভাগ করব তাহলে এই যে y মাইনাস 6/-3। সেম ভাবে z কে 7 দ্বারা ভাগ করব তাহলে z মাইনাস 3/7 বা এখানে 7 দিয়ে ভাগ করলে হয় 2। ওকে, তাহলে এই যে সরলরেখার সমীকরণটা আমরা পেলাম এটাই কিন্তু প্রতিসম আকারের সরলরেখার সমীকরণ। তাহলে এর দিক অনুপাত যা হবে এর সমান্তরাল সরলরেখার দিক অনুপাত তাই হবে। তাহলে এই জায়গায় আমরা লিখছি নির্ণেয় সরলরেখার দিক অনুপাত, একবারে লিখে দিচ্ছি নির্ণেয় সরলরেখার দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কত, নাকি দিক অনুপাতটা হলো 2 - 3 2, তাহলে 2 - 3 এবং 2 এই হলো দিক অনুপাত। তাহলে নির্ণেয় সরলরেখা কোন বিন্দুগামী, এই বিন্দুগামী। তাহলে ওই বিন্দুগামী কোন সরলরেখা যদি হয় তাহলে তার সমীকরণ বের করা খুবই সহজ। প্রথম ভেক্টর সমীকরণ আমরা লিখব, কিভাবে লিখছি দেখো। তাহলে এই জায়গায় লিখছি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বিন্দুটা কত রয়েছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এত বিন্দুগামী ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু দিক অনুপাতটা লিখবো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এত এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমীকরণটা কি হবে, সরলরেখার সমীকরণ বের করতে হলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু প্রথমে বিন্দু লিখব প্লাস একটা প্যারামিটার ইনটু যার সমান্তরাল সেটা লিখতে হবে। সাইডে অবশ্যই উল্লেখ করতে হবে এম ইজ ইকুয়াল টু প্যারামিটার, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে সাইডে। ওকে, তাহলে এইবার বিন্দুগুলো বসিয়ে দিই আর দিক অনুপাতটাও বসিয়ে দিই। এ ভেক্টর কত i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, আর এই জায়গা রয়েছে আমাদের m ইনটু বি ভেক্টর কত রয়েছে দেখো, বি ভেক্টর রয়েছে কই, বি ভেক্টর এই তো রয়েছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এইটা হলো ভেক্টর সমীকরণ। ভেক্টর থেকে কার্তেশীয় লিখতে হলে জাস্ট এক লাইনের কাজ, সেটা কোথায় করি, এই নিচেই করে দিই আমরা। তাহলে এই জায়গায় লিখছি কার্তেশীয় সমীকরণটা কি হবে বলো দেখি। কার্তেশীয় সমীকরণ x মাইনাস বিন্দু বলেছে কত 1 ইজ ইকুয়াল টু y মাইনাস বিন্দু 2 ইজ ইকুয়াল টু z মাইনাস বিন্দু 3, এর দিক অনুপাত কত সেটা হলো 2, এর দিক অনুপাত কত সেটা হলো -3, এর দিক অনুপাত সেটা কত শুধুমাত্র 2। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 5। ওকে, একদম সহজ কিনা বলো, আমি কিন্তু যথেষ্ট একদম সহজভাবে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এগিয়ে যাবো 6 নম্বর কোশ্চেনের দিকে। কি রয়েছে দেখবো এবার 6 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কিন্তু এই যে 6 নম্বর কোশ্চেন, এত এবং এত সরলরেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে ল্যামডার মানটা নির্ণয় করো। আরে ভাই, দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের ডট প্রোডাক্ট কি হয় 0 হয়। তাহলে ডাইরেক্ট এদের ডট প্রোডাক্ট 0 লিখে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এই জায়গায় প্রথম কিন্তু খেয়াল করতে হবে প্রতিসম আকার আছে কি নেই, সেটা কিন্তু তোমাকে বারবার বলছি খেয়াল করতে হবে। তাহলে দেখে নিচ্ছি এটা প্রতিসম আকার আছে এবং এটাও প্রতিসম আকার আছে। তাহলে ভাষাটা লিখছি 1 নং এর দিক অনুপাত, 1 নং এর দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত, 1 নং এর দিক অনুপাতটা -3 2 ল্যামডা 2, তাহলে -3 আর এখানে রয়েছে 2 ল্যামডা কমা রয়েছে 2। অনুরূপে 2 নং এর দিক অনুপাতটা কত সেটাও লিখে নেব। তাহলে 2 নং এর দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত রয়েছে, দিক অনুপাতটা হবে আমাদের 3 ল্যামডা কমা 1
কমা -5। তাহলে 2 নং এর দিক অনুপাত কিন্তু এটা। তাহলে এই জায়গা ভাষাটা লিখবো যে যেহেতু যেহেতু 1 নং 1 নং ও 2 নং পরস্পর লম্ব, পরস্পর লম্ব, লম্ব হলে কি হবে, ওদের ডট প্রোডাক্টটা 0 হবে। সেই জন্য যে 3 ল্যামডা আর -3 গুণ করলে -9 ল্যামডা, 1 আর 2 ল্যামডা গুণ করলে 2 ল্যামডা, আর এখানে -5 আর 2 গুণ করলে পরে -10 = 0। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আর এইটা বিয়োগ করলে -7 ল্যামডা = 10 হলো। তাহলে ল্যামডা = 10/7, তার আগে একটা মাইনাস হবে, মাইনাস, এইটা যেন মাথায় থাকে। ওকে, তাহলে এই ছিল কিন্তু আমাদের যে অঙ্কটা, তার সমাধান, ল্যামডার মান বের করলাম। ওকে, তাহলে এই অঙ্ক একদম পাতি লেভেলের অঙ্ক, মানে একদম সহজ যে লজিক হয়, যদি ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় ডট প্রোডাক্ট 0 করে দেবো, অঙ্ক ইজিলি হয়ে যাবে। ওকে, তাহলে যদি কখনো তোমাদের এই অঙ্ক আসে তোমরা এই লজিকে করে দেবে। এগিয়ে যাই সামনের দিকে। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা কি বলেছে, যে প্রমাণ করো এত এবং এত সরলরেখা দুটি পরস্পর পরস্পরের উপর লম্ব। তাহলে ভাবো তো, এর আগের যে অঙ্কটা করেছিলাম লম্ব হলে ডট প্রোডাক্ট 0 লিখেছিলাম, আর এখানে বলেছে লম্ব প্রমাণ করো। তাহলে লম্ব যদি প্রমাণ করতে হয় এদের ডট প্রোডাক্ট 0 দেখাতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে এদের ডট প্রোডাক্ট আমি 0 দেখানোর চেষ্টা করব। তার আগে আমাকে দেখতে হবে প্রতিসম আকার আছে কি নেই। তো প্রতিসম আকার এটা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একই ভাষা এখানেও লিখবো, এই যে লিখছি 1 নং এর দিক অনুপাত, দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত হবে, দিক অনুপাত = 7 -5 এবং 1, 7 -5 1। তাহলে একই ভাষা লিখছি 2 নং এর দিক অনুপাত, দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত হবে, দিক অনুপাতটা তাহলে 1 2 আর 3, তাহলে 1, 2, 3। তাহলে এবার আমরা কি করব, এদের ডট প্রোডাক্ট 0 দেখানোর চেষ্টা করব। তাহলে এইবার আমরা লিখছি ধরি মধ্যবর্তী কোণ থিটা, ধরি মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই জায়গায় একটা কাজ করি, দিক অনুপাতটাকে এই জায়গায় একটা কাজ করি, আমরা এটাকে ভেক্টর ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে ভেক্টর যদি ধরে নিই, এটা আমি ধরলাম a1 ভেক্টর, আর এটাকেও ভেক্টর ধরে নিলাম, এটা ধরে নিলাম a2 ভেক্টর। তাহলে ডাইরেক্ট এদের ডট প্রোডাক্ট দেখানো যাবে। তাহলে এই জায়গায় ভাষাটা লিখবো যে অতএব a1 ডট a2 = তাহলে ডট করলে এটা কত হবে 7, আর এটা কত হবে -10, আর এটা কত হবে 3। তাহলে আমি দেখতে পাচ্ছি কি a1 ভেক্টর ডট a2 ভেক্টর = কাটাকাটি করলে পরে 0 হয়ে যায়। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। সেই জন্য আমরা লিখছি যে অতএব a1 পারপেন্ডিকুলার a2। তাহলে a1 আর a2 পারপেন্ডিকুলার, এই কথার অর্থই কিন্তু সরলরেখা দুটো একে অপরের সঙ্গে লম্ব। কেন, আমি দেখিয়েছি যে এই দুটো ডট প্রোডাক্ট 0 হয়েছে, তার মানে কি এই দুটো একে অপরের সঙ্গে লম্ব। তাহলে এই জন্য ভাষাটা লিখছি অতএব 1 নং লম্ব 2 নং, প্রমাণিত, প্রমাণিত, খতম। ওকে, তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার কত 7। তাহলে 8 নাম্বার কোশ্চেনে কি আছে আমরা একটু দেখে নিই। 8 নাম্বার কোশ্চেন কি রেখেছে, যে এক্স ওয়াই জেড মান বলে দেওয়া আছে এবং নিচে একটা সরলরেখা বলে দেওয়া আছে, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করেছে। দেখো, এতক্ষণ পর্যন্ত তোমরা যে সরলরেখার সমীকরণগুলো দেখেছিলে সবগুলো কিন্তু এই ফরম্যাটে বলে দেওয়া ছিল, সব এই ফরম্যাটে বলে দেওয়া ছিল। এখন এই জায়গা আলাদা একটা ফরম্যাট বলে দেওয়া আছে। এই সরলরেখার কিন্তু তিনটি ফরম্যাট হয়। কি কি আমি একটু বলি তোমাদের। 1 নম্বর যেটা তোমরা প্রথমে শিখেছো সেটা প্রতিসম আকার, প্রতিসম আকার। এই প্রতিসম আকারের আরেকটা নাম কি রয়েছে, কার্তেশীয় আকার। 2 নম্বর আমি তোমাদের শিখিয়েছি কি, ভেক্টর আকার, ভেক্টর আকার, মনে আছে? তাহলে ভেক্টর আকার। এছাড়া সরলরেখার আরেকটি আকার হয়, সেটাকে বলা হয় প্যারামেট্রিক আকার। তাহলে সেই প্যারামেট্রিক আকারটা কি এবার আমরা কিন্তু শিখব, প্যারামেট্রিক, মেট্রিক আকার। ওকে, এই প্যারামেট্রিক আকারটা কি, যদি কোনো সময় x এর মান
ওয়াই এর মান জেড এর মান আলাদা করে কোনো সমীকরণ বলে দেওয়া থাকে তাকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। এটা কিন্তু ক্লাস 10এও তোমরা নিজের অজান্তে শিখেছো এবং 11 এ জিওমেট্রি চ্যাপ্টারটা মনে করে দেখো যে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো, অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো, তখন মনে করে দেখো এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং তোমরা শিখেছিলে না? তাহলে যদি কোনো সময় এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান আলাদা আলাদা করে বলে দেওয়া থাকে সেটাই কিন্তু প্যারামেট্রিক সমীকরণ। এই জায়গা কিন্তু এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান আলাদা আলাদা বলে দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু একটা প্যারামেট্রিক সমীকরণ। বোঝা গেছে? প্যারামেট্রিক সমীকরণে প্যারামিটারের সঙ্গে যারা থাকে, এই প্যারামিটারের সঙ্গে যারা থাকে সেটা কিন্তু দিক অনুপাত। এই যে এইখানে দিক অনুপাত, এইখানে কিন্তু কোনো দিক অনুপাত নেই, এগুলোকে দিক অনুপাত বলা হয়। সিঙ্গেল যেগুলো থাকে সেগুলোকে কিন্তু বিন্দু বলা হয়, সেগুলোকে কিন্তু বিন্দু বলা হয়। ওকে, তাহলে আমরা একটু দেখব এই প্যারামেট্রিক সমীকরণে কি কি রয়েছে আমাদের। তাহলে আমরা ভাষাটা লিখবো কিভাবে? আমার তো মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করেছে, মধ্যবর্তী কোণ বের করতে হলে তো শুধুমাত্র ওদের দিক অনুপাত দরকার, তাই আমি ভাষাটা ডাইরেক্ট লিখে দিলাম যে প্রথম সরলরেখার দিক অনুপাত। তাহলে দেখো কি লিখছি, যে প্রথম সরলরেখার দিক অনুপাত, সরল রেখার দিক অনুপাত। এই দিক অনুপাতটা কত? দিক অনুপাতটা এইখানে কোনো প্যারামিটার নেই, মানে সেটা হলো 0। এইখানে প্যারামিটারের সঙ্গে 4 রয়েছে, এইখানে প্যারামিটারের সঙ্গে 4 রয়েছে। দিক অনুপাতে যদি কোনো সংখ্যা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে হামেশাই সেটা বাদ দিয়ে দেবে। তাহলে আমি এখান থেকে 4 বাদ দিয়ে দিই, 0,1,1 আমি রেখে দিলাম। ওকে, তাহলে একদম ভাষাটা সেম ভাবে লিখবো, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় সরলরেখার একদম ডট ডট দিয়ে দিই, সরলরেখার দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কত? এটা প্রতিসম আকার আছে তো? অবশ্যই আছে। তাহলে 5, 0, 0। তাহলে এই জায়গায় লিখলাম 5, 0, 0। তাহলে এখান থেকে 5 বাদ দিয়ে দেওয়া যায়, 5 বাদ যদি আমি দিয়ে দিই তাহলে 1, 0, 0। দিক অনুপাত পেয়ে গেছি। দিক অনুপাত পেয়ে গেলে মধ্যবর্তী কোণ কি করে বের করব? তাহলে এই জায়গায় লিখছি, ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা কত? ইজ ইকুয়াল টু থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, ওদের ডট করলে 1 গুণ 0 মানে 0, 0 গুণ 1 মানে 0, আবার ওখানেও 0, বাই ওদের মড করলে 1 এর স্কয়ার 1, 1 এর স্কয়ার 1। সেম ভাবে নিচেও যদি করি সেটাও কত হবে? 1 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি ডট প্রোডাক্ট করে কত পেলাম? 0 পেলাম। তাহলে ভাষাটা আমরা কি বলতে পারি, যে cos থিটা ইজ ইকুয়াল টু 0। এবার নিজেকে জিজ্ঞাসা করো যে cos কত ডিগ্রির মান 0? cos কিন্তু 90 ডিগ্রির মান 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পরিষ্কার? তাহলে থিটা কত হলো? 90 ডিগ্রি। তাহলে ভাষাটা লিখে নেব যে প্রথম সরলরেখা ও দ্বিতীয় সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে এইটুকুই ছিল কোশ্চেনটা, একদম সহজ কোশ্চেন। এইভাবে দেখে কখনো যেন ঘাবড়ে না যেও, সহজটা সহজভাবেই আমাদের নিতে হবে, জটিলভাবে নিলে কখনোই হবে না। ওকে, তাহলে এগিয়ে যাব সামনের দিকে, কি রয়েছে আমরা দেখব। এর পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে কি রয়েছে একটু দেখে নাও। 9 নম্বর কোশ্চেনে কিন্তু রয়েছে এই সরলরেখা এবং এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আগের অঙ্কটা যেভাবে করেছে এই অঙ্কটা হুবহু সেম, একইভাবে করতে হবে। আগেরটাও প্যারামেট্রিক বলে দেওয়া ছিল, এখানেও প্যারামেট্রিক বলে দেওয়া আছে। তাহলে আমি এটা করে দিই সমাধান। কি রয়েছে? এই যে আমরা লিখছি যে প্রথম সরলরেখার দিক অনুপাত, প্রথম সরলরেখার, আচ্ছা একটা কাজ করব, আমি শুধু দিক অনুপাতটা বের করে দিচ্ছি, বাদ বাকিটা তোমাদের হোমওয়ার্ক দিই, তোমরা করে নাও সেটা, তাহলে আরো ভালো হবে, তোমরা শিখতে পারবে। তাহলে শুধু দিক অনুপাত বের করব, প্রথম সরলরেখার দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কত? প্রথম সরলরেখার দিক অনুপাত দেখো এটা প্রতিসম আকার আছে, তাহলে 2, 2, 0। তাহলে এই যে লিখলাম 2, 2, 0। 2 যদি সব জায়গা থেকে বাদ দিয়ে দিই তাহলে 1, 1, 0। এই হলো দিক অনুপাত। একইভাবে তাহলে দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, তাহলে দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত কত হবে? এই জায়গা দেখো কোনো প্যারামেট্রিক কিছু নেই, তাহলে ওটা হলো 0, কমা এই জায়গাও কিন্তু কোনো প্যারামেট্রিক নেই, তাহলে ওটাও হলো 0। প্যারামেট্রিক মানে এক্স্যাক্টলি প্যারামিটার নেই। আর এই জায়গা প্যারামিটার রয়েছে কত? নাকি 6। তাহলে 6 যদি বাদ দিয়ে দিই তাহলে 0, 0, 1। দুটোর দিক অনুপাত আমি বের করে দিয়েছি। আগের অঙ্কটা যেমন করে করেছিলাম সেম ভাবে এটা করে নেবে। বাদ বাকিটুকু কিন্তু আমি বড় বড় করে লিখে দিচ্ছি যে হোম ওয়ার্ক, এইটুকু কিন্তু তোমাদের হোমওয়ার্ক।
ওকে, তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার 9। চলে যাব কোশ্চেন নাম্বার 10 এ ওরা কি বলেছে। দেখো কোশ্চেন নাম্বার 10 এ কি বলেছে, একইভাবে বলেছে সরলরেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর দিয়ে দেওয়া আছে, তোমাদের শুধু প্রতিসম আকার নিয়ে নিতে হবে। আগের অঙ্কটায় আমি দিক অনুপাত বের করে দিয়েছিলাম, এটাতে দিক অনুপাত প্রথমটার আমি বের করব না, দ্বিতীয়টা শুধু বের করে দেবো, কারণ প্রথমটা তোমরা পারবে, দ্বিতীয়টা আমি একটু হেল্প করে দেবো শুধুমাত্র। ওকে, তাহলে এই জায়গায় লিখছি দ্বিতীয় সমীকরণটা কত রয়েছে এখানে, 2x minus 1 is equal to 5 minus 2y is equal to root 2z রয়েছে। তাহলে এটাকে প্রতিসম আকার দেওয়ার জন্য এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 লিখে নিলাম, এর নিচেও কোনো সংখ্যা নেই মানে 1 লিখে নিলাম, আর এর নিচেও 1 লিখে নিলাম। তাহলে এবার প্রতিসম দেওয়ার জন্য এখানে উপরে এবং নিচে 2 দিয়ে ভাগ করছি, তার কারণ এখানে 2 রয়েছে সেই জন্য। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা x হলো, এটা 1/2 হলো, আর এখানে 1/2 হলো, সবাইকে 2 দিয়ে ভাগ করেছি সেই জন্য। সেম ভাবে এটাকে -2 দিয়ে ভাগ করছি, তাহলে y -5/2, আর এখানে রইলো -1/2, -2 দিয়ে যেহেতু ভাগ করেছি। আর এটাকে শুধুমাত্র √2 দিয়ে ভাগ করলাম, তাহলে এই জায়গা রইলো নিচে 1/√2। তাহলে দিক অনুপাত পেয়ে গেছি, এই যে এইটা মিলেই দিক অনুপাত হয়ে গেল। তাহলে আমরা ভাষাটা লিখছি কি, যে দ্বিতীয় সরল রেখার দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত, দিক অনুপাতটা হবে আমাদের এই যে রয়েছে 1/2 -1/2 1/√2, তাহলে 1/2, 2 হবে এখানে 1/2, তারপরে রয়েছে কত -1/2, এখানে রয়েছে 1/√2। এবার দেখো একটা মজার বিষয়, সবাইকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে খুব সুন্দর একটা ভ্যালু আসবে, আর অঙ্কে সুন্দর ভ্যালু আসলে পরে তবে কিন্তু অঙ্কটা করতে মজা লাগে, তাই না? কোনো সময় যদি এমন ঘটনা ঘটে যে অঙ্ক করেছি অ্যান্সারটা একটা উদ্ভট এসেছে, তখন নিজের মনে সন্দেহ জাগে আমি কি আদৌ অঙ্কটা সঠিক করেছি। তাহলে সুন্দর উত্তর আনার জন্য এটাকে আমি কি করছি, 2 দ্বারা গুণ করছি। 2 দিয়ে গুণ করলে এই যে 1/2 রয়েছে ভাই, তাকে 2 দিয়ে গুণ করলে কাটলে 1 থাকে, তাহলে এখানে 1 থাকে, এখানে -1 থাকে, আর এই জায়গা 2/√2 কাটাকাটি করলে শুধু একটা √2 থাকে, তাই না? তাহলে এই জায়গা শুধুমাত্র একটা √2 পড়ে রয়েছে। ওকে, তাহলে আমরা এই যে দিক অনুপাত দ্বিতীয়টার বের করে নিয়েছি, দ্বিতীয়টার দিক অনুপাত আমি সুন্দর করে বের করে দিয়েছি। প্রথমটার দিক অনুপাত দেখতেই পাচ্ছ 100 রয়েছে, তাহলে তুমি লিখে নেবে প্রথম সরলরেখার দিক অনুপাত 100, মধ্যবর্তী কোণ বের করে নাও। আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, কিছু কিছু কাজ তো তোমাদের হোমওয়ার্ক দিতে হবে, তাহলে এর বাকি অংশটাও হোমওয়ার্ক থাকছে তোমাদের, নাকি সেটাও করে দিতে হবে? করেই দিই, আর কি করব, এটা আমি করে দিচ্ছি, এর পরেরটা কিন্তু করে দেবো না। তাহলে এই জায়গায় আমি লিখছি কি, প্রথম সরলরেখার দিক অনুপাত, এই যে প্রথম সরলরেখার দিক অনুপাত, সেই প্রথম সরলরেখার দিক অনুপাতটা কত, 100, এই যে 1,0,0। তাহলে মধ্যবর্তী কোণ যদি আমাকে বের করতে হয়, কি করে বের করতে হবে, cos θ = এই দুটো ডট বাই এই দুটোর মড। তাহলে সেই ভাষাটাই এই জায়গায় লিখছি আমরা, যে ধরি মধ্যবর্তী কোণ, তো ধরি মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা কত, থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সেই জন্য cos θ = ওই দুটো ডট বাই ওই দুটোর মড। তাহলে ডট করলে কত হবে একবার আমরা দেখে নেব, এই যে 1 গুণ 1 মানে 1 থাকবে, আর এটা দিয়ে 0 কে গুণ করব, এটা দিয়ে 0 কে গুণ করলে সব 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 1 থাকছে উপরে। তাহলে এই যে সেই জন্য উপরে আমরা 1 লিখলাম। আর নিচে কত কত থাকছে, নিচে প্রথম সংখ্যার জন্য 1 এর স্কয়ার 1, -1 এর স্কয়ার 1, আর √2 এর স্কয়ার হয় 2, তাহলে 1 আর 1 2, আর এই জায়গা রয়েছে 2। তাহলে সেই ভাষাটা আমরা লিখলাম √1 + 1 + 2 ইনটু তারপরে যে সংখ্যাটা রয়েছে তার যদি আমরা মড করি সেটা শুধুমাত্র 1 হয়, তাহলে এখানে আমি লিখে দিলাম শুধুমাত্র 1। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কি পড়ে রয়েছে, cos θ = উপরে রয়েছে 1, আর 1 আর 1 2, 2 আর 2 4, 4 এর রুট করলে শুধুমাত্র 2 হয়, আর এখানে 1 থাকে 1 না লিখলেও চলে। এবার ভাবো তো cos কত ডিগ্রির মান 1/2, cos কিন্তু 60 ডিগ্রির মান 1/2 হয়, তাহলে θ = কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, মানে π/3। তাহলে এই হলো মধ্যবর্তী কোণ। পরিষ্কার? তাহলে মধ্যবর্তী কোণও কিন্তু আমি বের করে দিয়েছি। তাহলে এর পরের অঙ্কে কিন্তু আমি আর করে দেব না, কারণ তো প্রচুর অঙ্ক আমি আজকে করে দিয়েছি। পরের অঙ্কটা কি রয়েছে আমি বুঝিয়ে দেব, নিজেদের কিন্তু করতে হবে।
আচ্ছা, পরের অঙ্কটা ভেক্টর সমীকরণ দিয়ে দিয়ে দিয়েছে, তাহলে তো আরো সহজ হয়ে গেল, কোনো কঠিন ব্যাপারই না। তাহলে একটা অঙ্ক আমি একটু লিখে দিই ভেক্টর সমীকরণের, বাদ বাকি তোমরা সব পারবে, অসুবিধা হবে না। তাহলে এই জায়গায় আমি লিখছি, বলেছে নিচে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করি, এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে 1 নং আর 2 নং সরলরেখা আমি ধরে নিচ্ছি। ভাষাটা কি লিখছি, যে 1 নং 1 নং কার সমান্তরাল, বি অন ভেক্টর ইজ ইকুয়াল টু I ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ এর সমান্তরাল। সমান্তরাল ভেক্টর হলে এই ভাষাটা লিখবে, 1 নং এত এর সমান্তরাল। দিক অনুপাত লিখলেও যে খুব বেশি অসুবিধা হয় তা কিন্তু না, দিক অনুপাতও তোমরা লিখতে পারো। এবং সেম ভাবে ভাষাটা কি লিখবো, যে 2 নং কার সমান্তরাল, b2 ধরে নিলাম এটা, ঠিক আছে। তাহলে b2 ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এর সমান্তরাল, এর সমান্তরাল। এই যে ভাষাটা আমি ধরে নিলাম। তাহলে যদি এই দুটো সমান্তরাল হয়, তাহলে ওই দুটোর মধ্যবর্তী কোণও যা হবে ওদের মধ্যবর্তীও কোণ তাই হবে। কেমন, ধরো এই 1 নং সরলরেখাটা, এই যে 1 নং সরলরেখাটা এই হলুদ কালারের সমান্তরাল, এবং 2 নং সরলরেখা ধরো এইটা, 2 নং সরলরেখা মনে করো এই হলুদ কালারের সমান্তরাল। তাহলে গভীরভাবে ভাবলে বোঝা যাবে, দেখো এইটা যদি বাড়িয়ে দিই, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে এদের মধ্যবর্তী কোণও কিন্তু থিটা হবে। তাহলে 1 নং এর সমান্তরাল, 2 নং এর সমান্তরাল, এর এই দুটোর মধ্যবর্তী কোণও যা, সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণও কিন্তু তাই। বোঝা গেছে কথাটা কি? তাহলে এই জন্য আমরা এই দুটোর মধ্যবর্তী কোণ বের করব, যেটা ভেক্টরের কিন্তু ডট গুণনে আমরা শিখেছিলাম, তাছাড়া দিক কোসাইন দিক অনুপাতেও কিন্তু আমরা শিখেছিলাম। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ আমি থিটা যদি ধরে নিই, তাহলে একটু মুছে দিই এই জিনিসগুলো। তাহলে এই যে ভাষাটা লিখছি, যে ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা কত, থিটা। তাহলে আমরা লিখব কি, cos থিটা ইজ ইকুয়াল টু, cos থিটা মানে কি, b1 ডট b2 বাই কি লিখবো, মড b1 ইনটু মড b2, এটা লিখে দেবো। তাহলে এইবার এদের ডট করবো আর মড করবো, একদম সহজ কথা। তাহলে এইবার যদি আমি এদের ডট করি কি হবে, দেখো এই যে লিখছি cos থিটা ইজ ইকুয়াল টু, এই দুটো ডট করলে 3 অক্ষে 3, আর এই জায়গায় রয়েছে 2 গুণ 2 মানে হলো 4, এবং এই জায়গায় রয়েছে 6 গুণ 2, 6 গুণ 2 মানে 12। আর নিচে কত পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে আমাদের এদের মড, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4 এবং 2 এর স্কয়ার 4। তাহলে এই যে 1 প্লাস 4 প্লাস 4 ইনটু দ্বিতীয়টা কত রয়েছে, 3 এর স্কয়ার হলো 9, 2 এর স্কয়ার হলো 4 এবং 6 এর স্কয়ার হলো 36। তাহলে বাদ বাকিটা এইদিকে হিসাব করি আমি, এইদিকে যেহেতু যথেষ্ট জায়গা রয়েছে এইদিকে হিসাব করে দিচ্ছি। দেখো তাহলে এই যে cos থিটা, এই যে লিখলাম cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো 4 আর 3 যোগ করলে হয় 7, 7 আর 12 যোগ করলে কত হয় 19, এই যে লিখলাম উপরে। নিচে কি রয়েছে, 4 আর 4 8, 8 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 9, 9 কে যদি রুট করি সেটা কিন্তু 3 হয়ে যায়, ইনটু দেখো এই জায়গায় রয়েছে কত 36 আর 4 যোগ করলে হয় কত 40, 40 আর 9 যোগ করলে কত হয় 49, 49 এর রুট করলে কত হয় 7। তাহলে আমি দেখতে পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু 19/21। তাহলে 19/21 যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স 19/21। এটাই হলো ওই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে এইটাই হয়ে গেল অঙ্ক। তাহলে ভেক্টর সমীকরণ দিলে এইটুকু লিখলেই অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে এর পরে যদি ভেক্টর সমীকরণ থাকে তাহলে সেগুলো তোমরা নিজেরা করে নেবে। দেখবো আমরা পরে যে সমীকরণটা রয়েছে সেটা কি রয়েছে, এই যে বলেছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, এটা করো নিজেরা। যদি না পারো তাহলে আমি তো তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি না, 0017127338, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি শুধু জিজ্ঞাসা করবে। তোমরা যতজন জিজ্ঞাসা করেছো প্রত্যেকের উত্তর কিন্তু আমি দিই। তাহলে তোমাদের যদি অঙ্ক করতে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জাস্ট জিজ্ঞাসা করে নেবে, কিন্তু নিজের আগে চেষ্টা তো করো, চেষ্টা করার কিন্তু বিকল্প কিচ্ছু নেই। তাহলে এই অঙ্কটা হোমওয়ার্ক থাকছে তোমাদের। সেম ভাবে এর পরের যে অঙ্কটা রয়েছে
দেখো এই যে বলেছে এত এত সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, প্রচুর অঙ্ক করিয়েছি এই টাইপের। এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, হোম ওয়ার্ক বড় বড় করে লিখে দিলাম। ওকে, তাহলে এটাও হোমওয়ার্ক থাকছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করবে, কারণ অনেক অঙ্ক করিয়ে দিয়েছি আমি। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো, এই যে এটা একই অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে এটাও আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোম ওয়ার্ক। ওকে, তাহলে এরপরে যে অঙ্কটা আছে সেটা দেখবো কি দিয়ে দিয়েছে। তাহলে এটা কত দাগ হলো, এটা 11 দাগ চলছে আমাদের। দেখো 12 দাগে কি বলেছে, 12 দাগে বলেছে নিচের সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো যখন সরাসরি, এইটা কিন্তু দিক অনুপাত, এটা কিন্তু সরাসরি দিক অনুপাত ওরা বলে দিয়েছে। যদি দিক অনুপাত এটা হয় তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করে, একদম পাতি লেভেলের কোশ্চেন ভাই। এই কোশ্চেন আর কি করব, তো একটা অঙ্ক করে দেখি। এই জায়গায় ধরে নিচ্ছি যে ধরি মধ্যবর্তী কোণ, ধরি মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, ওদের ডট যদি করি 3 12 36 হয়, 12 দিয়ে 3 কে গুণ করলাম, 5 দিয়ে 4 কে গুণ করলে -20 হয়। সেম ভাবে 13 দিয়ে যদি 5 কে গুণ করি 5 13 65 হয়। এই যে হলো, বাই নিচে কি রয়েছে এদের মড, তাহলে এই জায়গায় √12 এর স্কয়ার 144 প্লাস 5 এর স্কয়ার 25 প্লাস 13 এর স্কয়ার 169। ওকে, ইনটু √of দ্বিতীয়টার মড করলে 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার কত হবে 16, 5 এর স্কয়ার কত হবে 25। তাহলে আমি দেখতে পাচ্ছি cos থিটার ভ্যালুটা কত রয়েছে, cos থিটা ইজ ইকুয়াল টু 36 থেকে 20 চলে গেলে থাকে 16, 16 আর 65 যদি আমি বিয়োগ করে দিই, 65 থেকে 16 চলে গেলে কত থাকে দেখি, এ জায়গা 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে থেকে আমাদের 1 2, তাহলে এখানে থাকে 49। তাহলে উপরে রয়েছে -49 বাই নিচে রয়েছে এই জায়গা রয়েছে 144 25 আর এটা, তাহলে এটা যদি আমি যোগ করি, এই দুটো যোগ করলে হয় 169 আর ওই সাইডেও রয়েছে 169, তাহলে এটা আমি দেখতে পারি 2 গুণ 169, এইভাবে লিখে দিলাম। কেন, এইটা আর এটা যোগ করলে হয় 169, তার সাইডে আরো একটা 169 রয়েছে, তাই দুটো 169 লিখলাম আমরা। সেম ভাবে এখানে দেখতে পাচ্ছি এই দুটো যোগ করলে কত হয় 25, 25 আর 25 এখানে রয়েছে 50। ওকে, তাহলে 25 আর 25 কত রয়েছে 50। এবার এটাকে জাস্ট একটু হিসাব করে দেব, তাহলে হিসাব করলে কত পাই আমরা, দেখো এই জায়গা রয়েছে আমাদের cos থিটা ইজ ইকুয়াল টু 49 উপরে পড়ে রয়েছে, এই জায়গা থেকে 169 তার রুট করলে পারে কিন্তু হয় আমাদের 13, তাহলে 13 গুণ √2। সেম ভাবে এই 50 এর যদি রুট করি সেটা হয় 5√2। ওকে, কত হবে 5 ইন্টু √2। তাহলে এইটাকে সুন্দরভাবে যদি আমি লিখে এই সাইডে লিখছি, তোমরা একটু বুঝে নেবে। তাহলে আমি এই যে লিখছি cos থিটা ইজ ইকুয়াল টু, cos থিটা ইজ ইকুয়াল টু উপরে রয়েছে -49 বাই নিচে রয়েছে 13 গুণ 5, 5 13 হয় 65 ইন্টু √2 মানে কিন্তু হয় 2। তাহলে আমি দেখতে পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু -49, 65 দুগুণ 130, তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -49 বাই 130, এইভাবে লিখে দিলেই তো হয়ে গেল। তো অসুবিধা কোন জায়গায়, সেইটুকু লিখে দেবে। ওকে, তাহলে আমাদের যে 12 দাগের 1 নম্বর কোশ্চেন ছিল সেটার অ্যান্সার কিন্তু এটা হবে। এগিয়ে যাব সামনের দিকে। দেখো তাহলে পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা কি রয়েছে, সেম ভাবে আমাদের 12 দাগের 2 দাগের কোশ্চেনেও কিন্তু এখানে কি বলেছে যে দিক অনুপাত সরাসরি বলে দেওয়া আছে, দিক অনুপাত যদি এটা হয় তাহলে ওদের মধ্যবর্তী কোণ কি হবে। তাহলে দিক অনুপাত দিয়ে আমি আগের অঙ্কটা তো করে দিলাম, একই ভাবে অঙ্কটা করতে হবে, আলাদা কিচ্ছু এখানে নেই। এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক যেগুলো থাকছে আমি কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি, এবং সেম ভাবে 3 দাগের অঙ্ক যেটা দিয়েছে এটাও কিন্তু হোমওয়ার্ক থাকছে তোমাদের। ওকে, তাহলে 12 দাগের অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হলো। 12 দাগের 4 দাগেও একটা অঙ্ক দিয়েছে, সেটাও কিন্তু একইভাবে দিক অনুপাত বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে কোনো সংখ্যা দিয়ে দেওয়া নেই, শুধু এবিসি বলে দেওয়া আছে, তাহলে কি অঙ্কটা আমরা করতে পারবো না স্যার? তাহলে অঙ্কটা আমি একটু দেখি পারি কিনা। তাহলে এই জায়গায় আমি সেম ভাবে লিখছি যে ধরি মধ্যবর্তী কোণ, এই যে লিখে নিলাম মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা কত হবে থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় আমি বলতে পারবো cos থিটা
ইজুগাল টু ওদের ডট করব, তাহলে এই যে বি মাইনাস সি ইন্টু ওই জায়গার দিক অনুপাত রয়েছে এ, এই দেখো এই জায়গায় এটা রয়েছে, এই জায়গা রয়েছে এ, তাই ওটা গুণ করলাম আমি। সেম ভাবে এই জায়গা রয়েছে সি মাইনাস এ, তার সঙ্গে ওই জায়গা রয়েছে বি। সেম ভাবে এই জায়গা রয়েছে কি এ মাইনাস বি, তার সঙ্গে ওই জায়গা রয়েছে কি সি। এইবার ওইটা তো লিখলাম আমি ওদের ডট, নিচে কি লিখতে হবে, নিচে লিখতে হবে ওদের মড। তাহলে এই যে রুট ওভার অফ এই যে রইল বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইনটু দ্বিতীয়টা কি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইবার মজার বিষয় কি জানো, দেখো এইটা যদি গুণ করি সব আমি কি পাবো, এই cos থিটা, এই cos থিটা ইজ ইকুয়াল টু এ দ্বারা যদি একে গুণ করি এ বি মাইনাস এসি, বি দ্বারা একে গুণ করলে বিসি মাইনাস এবি, সেম ভাবে সি দ্বারা একে গুণ করলে এসি মাইনাস বিসি, বাই নিচে সেই অদ্ভুত জিনিস যেটা পড়ে রয়েছে ওটা লিখতে হবে, কি রয়েছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা কিন্তু সি, সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এখানে রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইনটু সাইডে কি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইবার দেখো এইখানে রয়েছে কি প্লাস এবি আর এইখানে রয়েছে কি মাইনাস এবি, কেটে গেল, প্লাস এসি আর এই জায়গা রয়েছে মাইনাস এসি, কেটে গেল, বিসি আর বিসি কেটে গেল। তাহলে সব যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকে, জিরো পড়ে থাকে। তাহলে সেই জন্য ভাষাটা লিখছি কি cos থিটা ইজ ইকুয়াল টু জিরো। cos থিটার মান যদি জিরো হয় তাহলে থিটার মান কত হবে ভাই, তাহলে এই জায়গা থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে মধ্যবর্তী কোণ হয়ে গেল। তাহলে একদম ইজি ছিল 12 দাগের কোশ্চেন গুলো, কিন্তু ডাইরেক্ট ওরা দিক অনুপাত বলে দিয়েছে, মানে কোনো ঝামেলাই ছিল না তোমার। ওকে, তাহলে এগিয়ে যাবো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। দেখো এইবার আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নাবলী শেষ হলো, এখন আমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। তার 1 নম্বর প্রশ্নে কি বলেছে যে কোন বিন্দুর অবস্থান ভেক্টর এত হলে ওই বিন্দুগামী এবং এই দুটো সরলরেখার উপর লম্ব সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, কিরকম কথা, মনে করো এইভাবে একটা সরলরেখা রয়েছে এবং এইভাবে আরেকটা সরলরেখা রয়েছে, এই দুটি সরলরেখার উপর লম্ব, মনে করো আমার পেনটি, এই লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তোমাদের মনে করে দেখো যখন আমি ভেক্টরের গুণ শিখিয়েছিলাম বা ভেক্টরের আমরা দিক কোসাইন দিক অনুপাত শিখিয়েছিলাম, সেখানে আমি কিন্তু একটা কথা বারবার করে উল্লেখ করেছিলাম, যদি কোনো সময় দুটি সরলরেখার উপর লম্ব বা দুটি ভেক্টরের উপর লম্ব কথাটা বলে সদা সর্বদা ওদের ক্রস প্রোডাক্ট করতে হবে। মনে করে দেখো এই কথাটা বলেছিলাম কিনা, বলেছিলাম তো। তাহলে এই ক্ষেত্রেও আমরা এই সরলরেখার দিক অনুপাত বের করব, এই সরলরেখার দিক অনুপাত বের করব এবং তাদের ক্রস প্রোডাক্ট করব। ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা আমরা পাবো সেটা কিন্তু এই দুটো সরলরেখার উপরেই লম্ব হবে। তাহলে প্রথম লম্ব বের করতে হলে ওদের দিক অনুপাতের ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে আমি ভাষাটা এক এক করে লিখবো, কি প্রথম সরলরেখা দুটোর সমীকরণ লিখবো, দেখবো ওটাও প্রতিসম আকারে আছে কি নেই, যদি প্রতিসম আকারে না থাকে তাহলে সেটা সাজিয়ে নেব। তাহলে এই যে রয়েছে আমাদের 2x মাইনাস 1/4, তারপর ইজুগাল টু রয়েছে কি 3y প্লাস 5 বাই নিচে রয়েছে কত 2, সেম ভাবে এখানে রয়েছে 2 মাইনাস জেড বাই নিচে রয়েছে 3। তাহলে এইটা কি আদেও প্রতিসম আকার আছে, নেই কিন্তু, কারণ এই জায়গা 2 গুণ আছে, এই জায়গা 3 গুণ আছে আর এই জায়গা -1 গুণ রয়েছে। তাহলে প্রত্যেকটাকে আমি 1 বানানোর চেষ্টা করব। তাহলে এটাকে উপরে এবং নিচে 2 দ্বারা আমি ভাগ করছি, 2 দ্বারা ভাগ করলে x, 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 1/2, 2 দ্বারা ভাগ করলে নিচে হবে 2 ইজুগাল টু, এটাকে 3 দ্বারা ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে এটা হবে y, 3 দিয়ে ভাগ করলে এটা হবে কত 5/3, 3 দিয়ে ভাগ করলে এটা হবে 2/3। ওকে, যদি এটাকে আমি -1 দ্বারা ভাগ করি তাহলে সেটা কত হবে z -2 বাই নিচে -3। তাহলে এই হলো ওদের প্রতিসম আকার। যখনই প্রতিসম আকার পেয়ে যাব তাহলে নিচের সংখ্যাগুলো হয়ে যাবে দিক অনুপাত বা ওই ভেক্টরটা সমান্তরাল হয়ে যাবে এই সরলরেখাটি। ওকে, তাহলে এগিয়ে যাব সামনের দিকে, এটাকে নামকরণ দিচ্ছি 1 নম্বর, এটাকে 1 নম্বর নাম দিলাম। 2 নম্বর যে সরলরেখাটা রয়েছে সেটা রয়েছে x বাই কত -3 ইজুগাল টু রয়েছে y বাই 2 ইজুগাল টু রয়েছে কত z বাই 5। তাহলে এইটা হলো আমাদের 2 নম্বর, এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের প্রতিসম আকার দিয়ে দিয়েছে। তাহলে ভাষাটা এখন কি লিখব, যে 1 নং সরল রেখা, 1 নং সরল রেখা কার সমান্তরাল,
এক নং সরলরেখা বিয়ন ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2/3 জে ক্যাপ প্লাস প্লাস নয় এখানে হবে মাইনাস, তাহলে মাইনাস 3 কে ক্যাপ এর সমান্তরাল সমান্তরাল। ওকে, তাহলে এক নং কিন্তু এর সমান্তরাল হলো। অনুরূপে আমরা কি বলতে পারি যে 2 নং সরল রেখা কার সমান্তরাল হবে? B2 ভেক্টর ইজ ইকুয়াল টু B2 ভেক্টর কত? -3 2 এবং 5, তাহলে -3 i ক্যাপ প্লাস এখানে রয়েছে 2 জে ক্যাপ প্লাস এখানে রয়েছে 5 কে ক্যাপ এর সমান্তরাল। তাহলে 1 নং আর 2 নং কার সমান্তরাল সেটা আমরা পেয়ে গেছি। এবার এই দুটোর উপরেই লম্ব কোন সরল রেখা সেটা আমরা বের করার চেষ্টা করব। দেখো, তাহলে আমি সেই জন্য লিখছি B1 ক্রস B2, এই যে ভাষাটা লিখলাম আমরা B1 ক্রস B2, এটা বের করছি। B1 ক্রস B2 কি করে বের করতে হয়? ডিটারমিনেন্ট চিহ্ন দেব, i ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দেব। তাহলে এই জায়গায় রয়েছে আমাদের i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের B1 এর কত রয়েছে? 2/3 -3, সেটা আমি প্রথমে লিখে দিলাম 2/3 -3। ওকে, এবং সেম ভাবে B2 ভেক্টর কত রয়েছে? -3 2 এবং 5, তাই এখানেও আমি লিখে নিলাম -3 2 এবং 5। একবার দেখে নিই চেক করে, -3 2 5 এবং রয়েছে 2/3 -3, একদম সঠিকভাবে এই যে লিখে নিয়েছি। এবার ক্রস প্রোডাক্ট কি করে করতে হয়? ডিটারমিনেন্ট যেমন করে ভাঙা তাই সেম ভাবে আমরা ভাঙিয়ে দেবো, ক্রস প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি ডিটারমিনেন্টটাকে কিন্তু ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তাহলে এই যে রয়েছে আমাদের i ক্যাপ, এই বরাবর গুণ করব মাইনাস এই বরাবর গুণ করব, তাহলে এই বরাবর গুণ করলে কত হয়? 10/3 মাইনাস একটা বসাতে হয়, এই বরাবর গুণ করলে -6, তাই +6 হয়ে গেল। সেম ভাবে মাইনাস জে ক্যাপ, তাহলে এবার কি করব আমরা? এই বরাবর গুণ করব, এটা গুণ করলে হয় কত? 10, একটা মাইনাস দিতে হয়, তারপর আবার এই বরাবর গুণ করব, তাহলে এটা +9 হয়ে যায়। এই যে, তাহলে এই যে 9 লিখে দিলাম, প্লাস আমাদের কে ক্যাপ, তাহলে কে ক্যাপ এই যে লিখলাম। সেম ভাবে তাহলে এই বরাবর গুণ করব, 2 দুগুণ কত হবে? 4, একটা মাইনাস দিতে হয়, তারপর এই বরাবর গুণ করব, তাহলে ওই বরাবর গুণ করলে প্লাস হয়ে যাবে। এই 3 আর 3 কেটে গেলে শুধুমাত্র 2 হবে কিন্তু এই যে। তাহলে এটাকে যদি ভাঙিয়ে দিই আমরা, হিসাব করলে কত পাবো? তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গা 3 লসাগু হলো, এই জায়গা রইল 10 + 3 6 18। ওকে, 10 + 3 6 18, আর এখানে রয়েছে কত? মাইনাস জে ক্যাপ, আর এখানে কত রয়েছে? +6 কে ক্যাপ। ওকে, তাহলে এইবার এটাকে আরেকটু সুষ্ঠু আকার দিলে কত হয়? আরেকটু সুষ্ঠু আকার দিলে পরে হয় আমাদের 28/3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ +6 কে ক্যাপ। ওকে, তাহলে এই হলো আমাদের ওই দুটো সরলরেখার উপর লম্ব যে সরলরেখাটা হবে সেইটা। কিন্তু এবার প্রশ্নে কি বলেছিল? বলেছিল এই দুটোর উপরই লম্ব, সেটা তো বের করে নিয়েছি, এবং এই বিন্দুগামী, তাহলে ইজিলি আমরা করে দিতে পারবো। বিন্দুও জানি এবং তার দিক অনুপাতও জানি। তাহলে ভাষাটা লিখবো, বিন্দুটা কত বলেছে? -1 2 এবং 1 বলেছে, তাহলে এই যে ভাষাটা লিখছি যে অতএব -i ক্যাপ 2 জে ক্যাপ প্লাস এখানে রয়েছে কে ক্যাপ, এটাকে এ ভেক্টর ধরে নিই, ঠিক আছে? এত বিন্দুগামী বিন্দুগামী ও বি ভেক্টর ধরে নিলাম হচ্ছে এইটাকে, বি ভেক্টর, এটাকে ধরে নিচ্ছি বি ভেক্টর ইজ ইকুয়াল টু 28/3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ +6 কে ক্যাপ, এই এর সমান্তরাল 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 সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। সেই সমীকরণটা কত হবে? সমীকরণ ইজ ইকুয়াল টু কত হবে সমীকরণটা? আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথমে বিন্দু বসাবে, একটা প্যারামিটার নেবে, তারপর তার সমান্তরাল সরলরেখাটা লিখবে। তাহলে এক এক করে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে এই যে লিখছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু, বিন্দু কত বলেছে? বিন্দু বলেছে এই যে -1 2 এবং 1, -i ক্যাপ +2 জে ক্যাপ +k ক্যাপ, এই হলো বিন্দু। তার সঙ্গে একটা m গুণ করলাম, আর বি ভেক্টর কত রয়েছে? 28/3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ +6 কে ক্যাপ। ওকে, সাইডে কিন্তু অবশ্যই লিখতে হবে m ইজ ইকুয়াল টু প্যারামিটার, প্যারামিটার।
তাহলে এই হলো আমাদের যে কন্ডিশন বলেছিল সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু অঙ্কটা সলিউশন, এবং যে সরলরেখার সমীকরণ বের করতে বলেছিল সেই সরলরেখার সমীকরণ কিন্তু এটা। এবার এটাকে তুমি এক লাইনে কার্তেশীয় ফর্মেও কিন্তু লিখতে পারো, জাস্ট এই জায়গায় হেডলাইন করবে কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণ, সমীকরণটা কত হবে কার্তেশীয়? এক্স মাইনাস এক্স ওয়ান, বিন্দু কত রয়েছে এখানে? বিন্দু রয়েছে -1, তাই +1 হয়ে গেল, ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই অন, ওয়ান রয়েছে 2, ইকুয়াল টু জেড মাইনাস জেড অন রয়েছে -1। এর দিক অনুপাত রয়েছে 28/3, লাভ দিয়ে উপরে উঠে গেল। এর দিক অনুপাত রয়েছে -1, এর দিক অনুপাত রয়েছে 6, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার যে 1টি ছিল সেই 1-এ কি ছিল আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই ছিল কোশ্চেন নাম্বার 1, সেটা কিভাবে সমাধান করলাম, কোথায় কি কথাটা বললাম সে কথাটা ফলো করবে এবং নিজেরা কিন্তু করার চেষ্টা করবে। ওকে, দেখো এর এই যে নেক্সট পেজ রয়েছে, নেক্সট পেজে কিন্তু এই সমাধান ছিল আমাদের। ওকে, তাহলে চলে যাব 2 নম্বর কোশ্চেনে। কি বলেছে আমরা একটু দেখে নেব। 2 নম্বর কোশ্চেনে ওরা বলেছে দেখো যে এবিসিডি বিন্দুগুলোর স্থানাঙ্ক এই যে বলে দেওয়া আছে, এবি এবং সিডি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে তুমি প্রথম এবি সরলরেখার দিক অনুপাত বের করবে এবং সিডি সরলরেখার দিক অনুপাত বের করবে। দুটো সরলরেখার দিক অনুপাত যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। আর দুই বিন্দুগামী কোন সরলরেখার দিক অনুপাত কি করে বের করতে হয়? শুধুমাত্র তাদের বিয়োগ করে দিলেই হয়ে যায়। তাহলে ভাষাটাই যে লিখছি যে এবি সরলরেখার দিক অনুপাত, এবি সরল রেখার দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত? দিক অনুপাতটা হলো শুধুমাত্র বি মাইনাস এ। তাহলে এই যে বি রয়েছে, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, তারপর 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3 এবং 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত হয়ে গেছে। অনুরূপে আমরা লিখছি সিডি সরল রেখার দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত? দিক অনুপাতটা দেখো এই জায়গা আমাদের রয়েছে কত? ডি মাইনাস সি। তাহলে 2 থেকে -4 করলে সেটা কিন্তু 6 হয়, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়, সেম ভাবে 2 থেকে যদি আমরা -6 করি তাহলে সেটা হয় 8। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ইজিলি 2 বাদ দিয়ে দেওয়া যাচ্ছে। তাহলে 2 বাদ দিয়ে দিলে এটা হয় 3, এটা হয় 3 আর এটা হয় 4। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এই সরলরেখা আর এই সরলরেখার দিক অনুপাত কিন্তু সমান হয়ে গেছে। দুটি সরলরেখার দিক অনুপাত যদি সমান হয়ে যায় তারা কিন্তু পরস্পর সমান্তরাল হয়। একটু আগে অনেকগুলো অঙ্ক এইভাবে কিন্তু করেছিলাম যে দুটি সরলরেখার দিক অনুপাত সমান হয়ে গেলে তারা পরস্পর সমান্তরাল হয়ে যায়, আর সমান্তরাল হয়ে গেলে তাদের মধ্যবর্তী কোণ কিছু থাকে? কিছুই থাকে না। তাহলে মধ্যবর্তী কোণ সেক্ষেত্রে কি হয়ে যাবে? 0 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেছে কথাটা কি? তাহলে এই জন্য আমরা ভাষাটা কি লিখবো যে স্পষ্টতই এবি প্যারালাল সিডি, অতএব এবি ও সিডি এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। কমপ্লিট, এইটাকেই। দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়ে যায় তবেই কিন্তু তাদের মধ্যবর্তী কোণ আমাদের 0 ডিগ্রি হয়ে যাবে। আর সমান্তরাল কখন হয়? দিক অনুপাত সমান হয়ে গেলেই কিন্তু তারা পরস্পর সমান্তরাল হয়ে যায়। ওকে, তাহলে এগিয়ে যাবো সামনের দিকে। পরের কোশ্চেনটা কি রয়েছে দেখো। 3 নম্বর কোশ্চেনে বলেছে এত বিন্দুগামী যে সরলরেখা এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার উপর লম্ব, সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা এবং এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো এই জায়গাও বলেছিল এত বিন্দুগামী এবং এই দুটোর উপর লম্ব, সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ তোমাকে বলে দিয়েছিল, শুধুমাত্র দিক অনুপাত দিয়ে তুমি কাজ করেছিলে। সেম ভাবে এই জায়গায় কি বলেছে দেখো, এই জায়গায় বলেছে এত বিন্দুগামী এই দুটো সংযোগকারী সরলরেখা এবং এই দুটো সংযোগকারী সরলরেখার উপর লম্ব হবে। তাহলে একই তো কোশ্চেন, আলাদা কিছু কি আছে এই জায়গায়? তাহলে তুমি এইটা এ বি আর এটাকে সিডি ধরে নেবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা বিন্দুটা প্রথম ধরে নিচ্ছি যে এ বিন্দুটা কত বলেছে? 4, 3 এবং 2, 4, 3 এবং 2। আর এই জায়গা বি বিন্দুটা কত বলেছে? বি বিন্দুটা বলেছে আমাদের 1, -1, 0। আর সি বিন্দুটা আমি ধরে নিচ্ছি কত? 1, 2, -1। এবং ডি বিন্দুটা আমরা ধরে নেব এই যে ডি বিন্দুটা রয়েছে কত? ডি বিন্দুটা হলো 2, 1, 1, 2, 1, 1। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত, ভাষাটা এই জায়গায় লিখছি এই যে এবি সরলরেখার
সরল রেখার দিক অনুপাত, দিক অনুপাত, সেই দিক অনুপাতটা কত হবে? এবি সরলরেখার দিক অনুপাত ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। 1 থেকে 4 বিয়োগ করলে হবে -3, সেমভাবে -1 আর এটা বিয়োগ করলে -4, সেমভাবে 0 থেকে এটা বিয়োগ করলে -2। ওকে, এবং সেমভাবে আমরা লিখছি সিডি সরলরেখার দিক অনুপাত, সেই দিক অনুপাত কি হবে? ডি মাইনাস সি। তাহলে ডি থেকে যদি সি কে বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে পরে থাকে হচ্ছে আমাদের 1, 1 থেকে আমাদের 2 বিয়োগ করলে -1, এবং 1 থেকে -1 বিয়োগ করলে পরে হয় 2। তাহলে দুটি সরলরেখার দিক অনুপাত তুমি পেয়ে গেছো। দিক অনুপাত যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ইজিলি ওদের উপর যে লম্ব সরলরেখা রয়েছে তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত বের করে নিতে পারবে। কিভাবে? এদের শুধুমাত্র ক্রস করবে। তাহলে এই জায়গায় আমি যদি এটাকে এইভাবে লিখি, এইটাকে বি1 ভেক্টর আমি ধরে নিলাম আর এটাকে আমরা বি2 ভেক্টর ধরে নিলাম, তাহলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তাহলে এই জায়গা ভাষাটা লিখছি যে এ বি ও সিডি সরল রেখার উপর, সরল রেখার উপর লম্ব সরল রেখার, লম্ব সরল রেখার দিক ভেক্টর, দিক ভেক্টর, সেই দিক ভেক্টরটা কত হবে? দিক ভেক্টর ইজ ইকুয়াল টু বি1 ক্রস বি2। এবার বি1 ক্রস বি2 কি করে বের করতে হয়? খুব সহজ, শুধুমাত্র ডিটারমিনেন্ট প্রসিডিউর করলেই ক্রস প্রোডাক্ট করা যায়। তাহলে এই যে আমি প্রথম লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম। এবার আমাদের প্রথম রয়েছে বি1, তাহলে এখানে রয়েছে -3, -4, -2, আর দ্বিতীয়টা রয়েছে কত? 1, -1, 2। তাহলে শুধুমাত্র এটাকে ভাঙিয়ে দিতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে এই যে রইলো আমাদের আই ক্যাপ, তাহলে এই বরাবর গুণ করলে হয় -8, মাইনাস এই বরাবর গুণ করলে হয় 2, তারপর রয়েছে মাইনাস জে ক্যাপ, এই বরাবর গুণ করলে -6, মাইনাস এই বরাবর গুণ করলে হয় -2, তাহলে সেটা +2 হয়ে গেল, প্লাস এখানে লিখছি কে ক্যাপ, তাহলে কে ক্যাপ এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে শুধুমাত্র 3, তারপর আমাদের রয়েছে একটা মাইনাস আর এখানে হয় -4, তাহলে সেটা হয়ে গেল +4। তাহলে কত পেলাম আমরা? -10 আই ক্যাপ, আর এখানে রয়েছে -4, তাহলে এটা হয়ে যাবে +4 জে ক্যাপ, আর এটা রয়েছে 7, তাহলে 7 কে ক্যাপ। ওকে, তাহলে দিক ভেক্টর পেয়ে গেছি এবং বিন্দুটাও আমাদের বলে দিয়েছে। তাহলে কিভাবে সরলরেখার সমীকরণ বের করব পরে পেজে করে নিচ্ছি আমরা। বিন্দুটা রয়েছে 1, -1 এবং 1। তাহলে ভাষাটা লিখছি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কেন? 1, -1 এবং 1 বিন্দু বলেছিল, তাদের আমি ভেক্টর ফর্মে লিখেছি। এত বিন্দুগামী, এই যে এত বিন্দুগামী গামী ও ওইটাকে আমরা বি ভেক্টর ধরে নিলাম। বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত রয়েছে আমাদের? -10, 4 এবং 7, তাহলে -10 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, দিক ভেক্টর বিশিষ্ট, দিক ভেক্টর ভেক্টর বিশিষ্ট, বিশিষ্ট সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। সেই সমীকরণটা কত হবে? সমীকরণটা হবে আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু, কি লিখতে হয়? প্রথমে বিন্দু লিখতে হয়, তাহলে বিন্দুটা রয়েছে এ ভেক্টর প্লাস একটা প্যারামিটার দেবে, তার সঙ্গে একটা বি ভেক্টর লিখবে। সাইডে কিন্তু অবশ্যই লিখে নেবে যে এম ইজ ইকুয়াল টু প্যারামিটার, অবশ্যই লিখবে কিন্তু এম ইজ ইকুয়াল টু প্যারামিটার, না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে এখানে। তাহলে এম ইজ ইকুয়াল টু প্যারামিটার। এবার আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর কত বলেছে? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বসিয়ে দিলাম, প্লাস এম, এম ইন্টু আমাদের বি ভেক্টর কত বলেছে? বি ভেক্টর -10 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। হলো? তাহলে এই হলো সরলরেখাটার ভেক্টর সমীকরণ। এবার এটাকে কার্তেশীয় ফর্মে দেবো, তাহলে এক লাইনে লিখে নেব যে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ, সমীকরণ। সে কার্তেশীয় সমীকরণটা কত হবে? x মাইনাস x1 বাই দিক অনুপাত রয়েছে -10, y মাইনাস y1 -1, তাহলে +1 হয়ে গেল, বাই দিক অনুপাত রয়েছে 4, z মাইনাস z1 মানে বলেছে 1 বাই দিক অনুপাত রয়েছে 7, তাহলে এই হয়ে গেল ওর কার্তেশীয় সমীকরণ।
তাহলে কতটা সহজ সেটা একটু কল্পনা করো। এত ইজি ইজি কোশ্চেন তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে, বোঝা গেছে? তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার আমাদের 3, যেটা আমাদের জিজ্ঞাসা করেছিল বর্ণনামূলক প্রশ্নের মধ্যে, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে চলে যাবো এবার কোশ্চেন নাম্বার 4 এ কি রয়েছে দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে আমাদের একটি সরলরেখা এত বিন্দুগামী এবং এই দুটি সরলরেখার উপর লম্ব, সরলরেখাটির উপর ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণটা নির্ণয় করো। এই টাইপের অঙ্ক জাস্ট সবেমাত্র আমি বুঝিয়েছি এবং খুব সুন্দর করে এর আগেও বুঝিয়েছি, লজিক টজিক সব বুঝিয়েছি কিন্তু। তাহলে কি করতে হবে, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। ওকে, তাহলে এই আমাদের যে সরলরেখার 2য় নম্বর অধ্যায় ছিল, সেই 2য় নম্বর অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে আলোচনা করেছি। যেমন তোমরা ক্লাস পেতে শুরু করেছো এইভাবে কিন্তু কন্টিনিউ তোমরা ক্লাস পাবে। এ সপ্তাহের রুটিন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, রুটিনটা ফলো করবে এবং প্রতিনিয়ত অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে, সেখানেও কিন্তু তোমরা ফলো করবে। অ্যাপ্লিকেশনে ক্লাসগুলো তোমাদের খোঁজার সুবিধার্থের জন্য আমি বিভিন্ন ফোল্ডার করে দিয়েছি। কি করে তোমরা ক্লাসগুলো পাবে, অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম কন্টেন্ট একটা অপশন পাবে, কন্টেন্টে ক্লিক করবে, তারপর তোমরা দেখবে ওখানে একটা ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করে বিভিন্ন ফোল্ডার সেকশন করে দিয়েছি আমি। সেই তোমার যে ইউনিট, যেমন এটা ইউনিট 1 এর মধ্যে পড়ছে, সেই ইউনিট 1 এ ক্লিক করবে তুমি, তার মধ্যে গিয়ে তুমি দেখবে ভেক্টর সরলরেখা করে ফোল্ডার দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের চ্যাপ্টার যেমন যেমন ভাবে রয়েছে ঠিক তেমন তেমন করে আমি ফোল্ডার বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা ক্লাস, লাইভ ক্লাসও কিন্তু তোমরা কন্টেন্টের মধ্যেই পেয়ে যাবে। লাইভ সেকশনে গিয়ে তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু আমি কন্টেন্ট আলাদা করে ক্রিয়েট করে সেখানে ফোল্ডার সেকশন আলাদা করে দিয়েছি। একদম ইউনিট 1 এর মধ্যে যে কটা ক্লাস রয়েছে পরপর করে তোমরা পরপর সব পেয়ে যাবে। ওকে, তাহলে লাইভ ক্লাস ও কিন্তু এখানেই পাবে। তোমাদের অনেক সময় তোমরা মেসেজ করছো, স্যার আমরা ক্লাসগুলো কোথায় পাচ্ছি, ঠিক করে পাচ্ছি না অ্যাপ্লিকেশনের মধ্যে। তাহলে এই সেকশনে গেলে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং সবসময় শিখতে থাকবে, কিন্তু কখনোই কিন্তু স্টপ থাকবে না, কারণ শেখার কোনো বিকল্প হয় না। যে জ্ঞানটা তোমার মধ্যে থাকবে সেই জ্ঞানটা কেউ কিন্তু কখনো নিতে পারবে না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।